ধরুন যদি সেই গলির ফুটপাতে বসে থাকা যায় বাড়ির দিকে চোখ রেখে। কি ফুটপাতে বসে থাকা? তিনজন ভদ্রলোক ফুটপাতে বসে থাকবে, রাস্তার লোক সন্দেহ করবে না? তা করবে না যদি তাদের আর ভদ্রলোক বলে না মনে হয়। ও মশাই, আমার সেই ছদ্মবেশ নাকি? ফেলুদার প্ল্যানটা শুনে মাথা ঘুরে গেল। বোঝাই যাচ্ছে ও আবার ছদ্মবেশের কথা বলছে, কিন্তু কি ছদ্মবেশ? উত্তরটা ফেলুদাই দিল। আপনি কি তাস একেবারেই খেলেননি? স্ক্রু খেলতুম এককালে, আর ওই গোলাম চোর। যাই হোক, তাস চেনেন তো? গোলাম দেখলে সাহেব বলে ভুল হবে না তো? আর চিড়িতন দেখলে ইস্কাপন। তাহলে তিনজন প্লাস হরিপদ বাবু মিলে 29 খেলবো। উৎকলবাসী 4 জন চাকর হয়ে যাব আমরা। মেকআপের ভার বেশি আমার ওপর। নেহাতি কথা বলার দরকার হলে বলা হবে, আর তখন অকারান্ত শব্দ হসন্ত দিয়ে শেষ করা চলবে না। অর্থাৎ তাস হবে তাস। সাহেব আমি আর কিশোর আমরা যাত্রা দেখবার দিন 10 পরেই একদিন টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ইন্দ্রনারায়ণ বাবু নিজেই আমাদের বাড়িতে এলেন তার সমস্যাটা নিয়ে। দিনটা রবিবার। লালমোহন বাবু যথারীতি 9টার মধ্যে আড্ডা মারতে চলে এসেছেন। 10টা নাগাদ ভদ্রলোক এসে হাজির হলেন। যাকে বলে ক্লিন শেভেন চেহারা, বয়স আন্দাজ 40-42, রং ফর্সা, হাইট মাঝারির চেয়ে একটু বেশি, মাথার চুল প্রায় সবই কাঁচা। ফেলুদা প্রথমেই সূর্যতরণের প্রশংসা করে বললেন, আপনি তো বসাই ম্যান অফ মেনি পার্টস। এত রকম শিখলেন কি করে? ভদ্রলোক হালকা হেসে বললেন, আমার লাইফ হিস্ট্রিটা একটু বেয়াড়া ধরনের। আমার ফ্যামিলির কথা জানলে পরে বুঝবেন যে আমার যাত্রার সঙ্গে কানেকশনটা কত অস্বাভাবিক। আপনি কি বোসপুকুরের আচার্য পরিবারের কথা জানেন? হ্যাঁ হ্যাঁ, সে তো অতি নাম করা ফ্যামিলি মশাই। আপনাদেরই এক পূর্বপুরুষ ছিলেন না কন্দর্প নারায়ণ আচার্য, যিনি বিলেত গিয়ে প্রিন্স দ্বারকানাথের মতো নবাবী মেজাজে থাকতেন? আপনি ঠিকই বলেছেন। কন্দর্প নারায়ণ ছিলেন আমার ঠাকুরদার বাবা। 1875-এ বিলেত যান। অত্যন্ত শৌখিন লোক ছিলেন। গান বাজনার শখ ছিল। তার কিনে আনা বেহালাই আমি বাজাই। আমার পরিবারে আমার মেজো দাদা হরিনারায়ণ ছাড়া গান বাজনার দিকে আর কেউ যায়নি। সে অবশ্যই কিছু বাজায় টাজায় না, তার উচ্চাঙ্গ সঙ্গীতের শখ। সে রেকর্ড আর ক্যাসেট শোনে। যাই হোক, পরিবার যে খানদানি সে তো বুঝতেই পারছেন। আমরা 3 ভাই, আমি, হরিনারায়ণ আর দেবনারায়ণ। আমি ছোট, দেবনারায়ণ বড়। দেব ব্যবসায়ী আর হরি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমাদের বাবা বেঁচে আছেন। নাম কীর্তি নারায়ণ, বয়স 79। উনি ব্যারিস্টার, যদিও আর কোর্ট কাছারি করার সামর্থ্য এই বয়সে নেই। বুঝতেই পারছেন এই অবস্থায় আমার যাত্রার সঙ্গে যোগটা কত অস্বাভাবিক। কিন্তু আমার ছেলেবেলা থেকেই ওই দিকে শখ। আইএ পাশ করে আর পড়িনি। বেহালা শিখেছি মাস্টার রেখে। গান করতাম, গান লিখতাম খুব কম বয়স থেকেই। বাবাকে সোজাসুজি বলি যে আমি যাত্রায় জয়েন করব। বাবার আবার কেন জানি আমার ওপর একটা দুর্বলতা ছিল, তাই আমার আবদারটা মেনে নিলেন। এখন অবশ্যই আমি আমার অন্য 2 ভাইয়ের চেয়ে কম কিছু রোজগার করি না। যাত্রার আর্থিক সচ্ছলতার কথাটা জানেন তো? আমার নিজের কথাটা নিজেই বলছি বলে কিছু মনে করবেন না, কিন্তু আজ ভারত অপেরার যে এত নাম ডাক, সেটা প্রায় অনেকটাই আমার জন্য। আমার নাটক, আমার গান, আমার বাজনা, এগুলো ভারত অপেরার বড় অ্যাট্রাকশন, এবং আমার গোলমালটাও এর থেকেই। কথাটা বলে ভদ্রলোক থামলেন। তার একটা কারণ অবশ্যই শ্রীনাথ চা এনেছে। ফেলুদা বলল, আপনি কি অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন? আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমাকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা তো অনেকদিন থেকেই চলছে। টাকা জিনিসটাকে তো আর অগ্রাহ্য করা চলে না। তবে ভারত অপেরার সঙ্গে আমি আছি আজ 17 বছর হলো। এরা আমাকে যথেষ্ট যত্নআত্তি করে, আমার গুণের মর্যাদা দেয়। কাজেই এই দল ছেড়ে অন্য দলে যাওয়ার আগে অনেকবার ভাবতে হয়। আমি তাই এদের সবাইকে ঠেকিয়ে রেখেছি। কিন্তু সেদিন যেটা হলো, এবং যেটার জন্য আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম, সেটা হলো আমাকে হটিয়ে ভারত অপেরাকে পঙ্গু করার চেষ্টা। হটিয়ে মানে? সোজা কথায় খুন করে। এটার প্রমাণ কি? প্রমাণ একেবারে শারীরিক আক্রমণ। 3 দিন আগের ঘটনা। এখনো কাঁধে ব্যথা রয়েছে। কোথায় হলো আক্রমণটা? বিডেন স্ট্রিট থেকে বেরিয়েছে মোহাম্মদ শফি লেন। সেখানে একটা বাড়িতে আমাদের আপিস আর রিহার্সালের ঘর। গলিটা অন্ধকার এবং নিরিবিলি।
সেদিন আওয়াজ ছিল লোডশেডিং, ডিসি অফ। আমি যাচ্ছিলাম আপিসে, এমন সময় পিছন থেকে এসে মারলো রড জাতীয় একটা কিছু দিয়ে। মাথায় মারতে চেয়েছিল বোধহয়, অল্পের জন্য পারেনি। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় আমাদের দলের দুজন অভিনেতা আসছিল গুলি দিয়ে আপিসেই। আমি তখন মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। তারা আমাকে তুলে আপিসে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে। আমার হাতে বাক্সে বেহালা ছিল, সেটা পড়ে যায় রাস্তায়। আমার সবচেয়ে ভয় ছিল সেটার বুঝি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু দেখলাম তা হয়নি। এখন আমি আপনার কাছে এসেছি আমার কি করা উচিত সে বিষয়ে পরামর্শ নিতে। ফেলুদা একটা 4 মিনিট ধরিয়ে বলল, এই অবস্থায় তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর যে লোক আপনাকে আক্রমণ করেছে সে যে বিরুদ্ধ পার্টির লোক এমনও ভাবার কোনো কারণ দেখছি না। সে সাধারণ চোর ছ্যাঁচড়ো হতে পারে, হয়তো আপনার মানিব্যাগ হাতানোর তালে ছিল। আপনি বরং পুলিশে খবর দিতে পারেন। এর বেশি আর আমার দিক থেকে কিছু বলা সম্ভব নয় মিস্টার আচার্য। কিন্তু আর যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনি আমাকে জানাবেন। কিন্তু এ ব্যাপারে পুলিশ আপনাকে আরো বেশি সাহায্য করতে পারবে বলে আমার বিশ্বাস। এটুকু বলতে পারি যে আপনার পারিবারিক ইতিহাস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এরকম পরিবার থেকে কেউ কোনোদিন যাত্রায় যোগ দিয়েছে বলে আমার তো জানা নেই। আমাকে বলা হতো আচার্য ফ্যামিলির ব্ল্যাক শিপ, অন্তত আমার ভাইরা তাই বলতেন। ঠিক আছে মিস্টার মিত্র, আজ তাহলে উঠি। নমস্কার। ইন্দ্রনারায়ণ বাবু আর বসলেন না। উনি চলে যাবার পর ফেলুদা দুটো ধোঁয়ার রিং ছেড়ে বলল, ভাবতে অবাক লাগে যে মাত্র 100 বছর আগে এই আচার্য ফ্যামিলির কন্দর্প নারায়ণ বিলেত গিয়ে চুটিয়ে নবাবি করেছে, আর আজ সেই ফ্যামিলিরই ছেলে মোহাম্মদ শফিল এনে যাত্রা রিহার্সাল দিতে গিয়ে গুন্ডার হাতে রডের বাড়ি খাচ্ছে। মাত্র 3 জেনারেশনে এই পরিবর্তন কল্পনা করা যায় না। ওর মনে পরিবর্তনটা হয়েছে শুধু এরই ক্ষেত্রে। অন্য ভাইদের কথা যা শুনলুম তাতে তো মনে হয় তারা দিব্যি আচার্য ফ্যামিলির ট্র্যাডিশন চালিয়ে নিচ্ছে। যাই হোক, ফ্যামিলিটাকে ইন্টারেস্টিং লাগছে। বোসপুকুরে একবার গিয়ে পড়তে পারলে মন্দ হতো না। সেই বোসপুকুরের আচার্য বাড়িতে যাওয়ার সুযোগ যে কয়েকদিনের মধ্যেই এসে পড়বে তা কে জানতো। ইন্দ্রনারায়ণের কথা। সম্রাট অশোক আর দুদিনে শেষ হয়ে যাবে। সেদিক দিয়ে ইন্দ্রনারায়ণের চিন্তা করার কিছু নেই। সত্যি বলতে কি, নাটক আরো 4খানা আগেই তৈরি হয়ে আছে। যদিও সে কথা ইন্দ্রনারায়ণ তাঁর যাত্রা দলের মালিককে এখনো বলেননি। সব নাটক সবসময় চলে না। দর্শকের রুচি আশ্চর্য রকম বদলায় বছরে বছরে। হাওয়া বুঝে নাটক লিখতে হয়, না হলে ভালো নাটকও অনেক সময় মার খেয়ে যায়। সে বিচারে সম্রাট অশোক এখন খুবই যুগোপযোগী নাটক। আসলে দুশ্চিন্তার কারণ অন্য। এখন বেজেছে রাত 10টা। আর কিছুক্ষণ পরেই বীণাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভড় আসবেন ইন্দ্রনারায়ণের কাছে। এই নিয়ে 5 বার হবে তাঁর আশা। এছাড়া নবনট্য কোম্পানির লোকও এসেছে তার কাছে, কিন্তু বীণাপানির মতো জোর তাদের নেই। আসার কারণ একটাই, ভারত অপেরা থেকে ভাঙিয়ে নিতে চায় তারা ইন্দ্রনারায়ণকে। 17 বছর যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন ইন্দ্রনারায়ণ। এখন তার বয়স 42। এই খাওয়া খাওয়ির ব্যাপারটা সম্পর্কে এতদিন তিনি ওয়াকিবহাল ছিলেন না, এখন হয়েছেন। অবশ্য এর জন্য দায়ী তাঁর খ্যাতি। ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে জন্মেছিলেন ইন্দ্রনারায়ণ, তাই আজ সব দল তাকে হাত করতে চায়, বিশেষ করে বীণাপানি অপেরা। সেদিনের আক্রমণটা অবশ্যই এই রেষারেশির সঙ্গে যুক্ত নাও হতে পারে। প্রদোষবাবু ঠিকই বলেছিলেন, এটা খুব সম্ভবত চোর ছেঁচড়ের ব্যাপার। মাথায় বাড়ি মারতে চাইলে কি মারতে পারত না? আসলে সে উদ্দেশ্য ছিল না, ছিল অজ্ঞান করে পকেট থেকে মানিব্যাগটা নিয়ে পালানোর। সেদিন সঙ্গে টাকাও ছিল 150-র ওপর। ভাগ্যিস মলয় আর ইন্দ্রজিৎ এসে পড়ল।
খুব বাঁচান বেঁচেছেন ইন্দ্রনারায়ণ। সন্তোষ বেয়ারা এসে স্লিপ দিয়ে গেল। অশ্বিনী ভর যাও ডেকে আনো। অশ্বিনী ভর এসে চেয়ার টেনে নিয়ে পাশেই বসে বললেন, বলুন। আপনি বলুন। আমি আর নতুন কথা কি বলবো ইন্দ্রবাবু, আমি তো এই নিয়ে 5 বার এলুম, এবার তো একটা এসপার ওসপার না করলেই নয়। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি যে মনস্থির করে উঠতে পারছি না অশ্বিনী বাবু। এতদিনের একটা সম্পর্ক চুকিয়ে দেওয়া তো মুখের কথা নয়। সবই তো বুঝলুম, কিন্তু আর্টিস্টটা তো ঘর বদল করছে। নিউ অপেরায় 10 বছর থাকার পর ভারতে চলে গেলেন সঞ্জয় কুমার, এটা তো হামেশাই হচ্ছে। আর টাকার অঙ্কটা অগ্রাহ্য করছেন কি করে? আপনি ভারত অপেরায় কত পাচ্ছেন সে তো আমরা জানি, 15,000। আমরা সেখানে বলছি 20। 1 বছরে আপনার ইনকাম হবে 2.5 লাখ। আর খাতির যত্ন আপনাকে আমরা ওদের চেয়ে কিছু কম করব না, কারণ গুণের কদর আমরাও করি। বিজ্ঞাপনে আপনার নাম থাকবে মোটা হরফে। আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব, নেহাত যদি সাধ্যের বাইরের না হয়। শুনুন অশ্বিনী বাবু, আমার আর 2-3 দিন লাগবে এই নাটকটা শেষ করতে। আমি এখন অন্য কিছু ভাবতে পারছি না। আপনি সামনের সপ্তাহে আরেকটি বার আসুন। তাহলে ভরসা দিচ্ছেন কিছুটা? একেবারে নিরাশ করার ইচ্ছে থাকলে আর আপনাকে আসতে বলবো কেন? তবে আমার দিকটাও আপনার চিন্তা করে দেখতে হবে। টাকাটাই যে সবসময় সব থেকে বড় জিনিস তা তো নয়। ভারত অপেরা যদি জানে যে আপনারা আমাকে 20 অফার করছেন, তাহলে আমার বিশ্বাস তারাও আমাকে ওই টাকাই দিতে চাইবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত বছরের সম্পর্ক কি চট করে ভোলা যায়? ঠিক আছে, তাহলে তো আর কথা বলে কোনো লাভই নেই। দিন 7 পরে এলে আশা করি ফল হবে। ইন্দ্রবাবু, এইভাবে ঝুলিয়ে রাখাটাও তো কোনো কাজের কথা নয়। আসি, নমস্কার। নমস্কার। ইন্দ্রনারায়ণ ঘর থেকে বেরিয়ে সামনের দরজার দিকে কিছু দূর এগিয়ে দিলেন অশ্বিনী বাবুকে। তারপর নিজের কাজের ঘরে ফিরে এসে আবার চেয়ারে বসলেন। শেষ দৃশ্যটা ভালোই যাচ্ছে। এভাবে একেবারে শেষ পর্যন্ত গেলে এ নাটককে কেউ রুখতে পারবে না। এটা হবে ইন্দ্রনারায়ণ আচার্যের জীবনের শ্রেষ্ঠ কাজ। ইন্দ্রনারায়ণ এক মনে কাজ করে চলেছেন। মাঝে মাঝে 2-1টা শ্যামা পোকা আসছে। সামনে পুজো, এই পোকাই তার কাজে সবচেয়ে বেশি ব্যাঘাতের সৃষ্টি করে। আর লোডশেডিং। তবে আজ কদিন থেকে লোডশেডিং হচ্ছে না। আশা করা যায় সামনে 2 দিনও হবে না। ইন্দ্রনারায়ণ তার পুরো মনোযোগটা লেখায় দিলেন। তার জীবনের শ্রেষ্ঠ নাটক সম্রাট অশোক। কিন্তু কাজ বেশি দূর এগোতে পারল না। ইন্দ্রনারায়ণ টেরও পেলেন না যে একটি লোক ঘরে ঢুকে অতি সন্তর্পণে তার পিছনে এসে দাঁড়িয়েছে। তারপর হামানদিস্তার একটা মোক্ষম বাড়ি। আর ইন্দ্রনারায়ণের চোখের সামনে সব কিছু চিরতরে অন্ধকার হয়ে গেল। খবরের কাগজ খুলে চমকে উঠলাম। ইন্দ্রনারায়ণ আচার্য তার বাড়িতে খুন হয়েছেন। গত পরশু রাতে ঘটেছে এই ঘটনা। খবরে যাত্রায় ইন্দ্রনারায়ণের ভূমিকা সম্বন্ধে কয়েক লাইন লিখেছে। আশ্চর্য, 10 দিনও হয়নি ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছিলেন ফেলুদার সঙ্গে দেখা করতে। ফেলুদা অবশ্যই আমার আগেই খবরটা পড়েছে। আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, লোকটা এলো আমার কাছে, অথচ কিছু করতে পারলাম না ওর জন্য। অবশ্যই করার কোনো উপায়ও ছিল না। আমার একটা ব্যাপারে খটকা লাগছিল। বললাম, আচ্ছা, প্রথমবার ভদ্রলোককে গলিতে অ্যাটাক করেছিল, আর এবারে একেবারে বাড়ির ভিতরে এসে খুন করলো। খুবই ডেয়ারিং খুনি বলতে হবে। সেটা ওর বাড়ির প্ল্যান, ভদ্রলোক কোন ঘরে থাকতেন ইত্যাদি না দেখে বলা যাবে না।
আর খুন করার তেমন তাগিদ থাকলে বাড়িতে এসে করবে না কেন? কিন্তু এবার তো আর তোমাকে তদন্তের জন্য ডাকলো না। এবারে পুলিশকেই ডেকেছে বোঝা যাচ্ছে। তবে ও পাড়ার থানার দারোগা মণিলাল পোদ্দারকে তো বেশ ভালো করে চিনি। তিনি যদি কোনো খবর দেন। মণিলাল পোদ্দারকে আমিও একবার দেখেছি। মোটা সোটা গুঁফো ভদ্রলোক। ফেলুদাকে যেমন ঠাট্টা করেন তেমনি শ্রদ্ধাও করেন। তবে শেষ পর্যন্ত খবরটা এলো দারোগার কাছ থেকে নয়, স্বয়ং আচার্য বাড়ির কর্তা ৭৯ বছরের বুড়ো কীর্তিনারায়ণ ফেলুদাকে ডেকে পাঠালেন। খুনটা হবার ৩ দিন পরে সকাল ৯টা নাগাদ এক ভদ্রলোক এলেন আমাদের বাড়িতে। বয়স ৪০-এর কাছাকাছি, বেশ শার্প চেহারা, চোখে সোনার চশমা। অক্টোবর মাস হলেও বেশ গরম। ভদ্রলোক সোফায় বসে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্তির, বহুবার চেষ্টা করেও আপনার লাইন পেলাম না। আমি আসছি বোসপুকুরের আচার্য বাড়ি থেকে। আমায় পাঠিয়েছেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণ বাবু। আমাদের বাড়িতে একটা খুন হয়েছে জানেন বোধহয়, সেই ব্যাপারে যদি আপনার সাহায্য পাওয়া যায়। আপনার পরিচয়টা? এই দেখুন, আসল কথাটাই বলা হয়নি। আমার নাম প্রদ্যুম্ন মল্লিক। আমি ও বাড়িতে থেকে বংশের আদিপুরুষ কন্দর্প নারায়ণের একটা জীবনী লিখছি। লেখাই আমার পেশা। একটা খবরের কাগজে চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। আপাতত জীবনীর জন্য তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গে কীর্তিনারায়ণের সেক্রেটারির কাজ করছি। উনি ব্যারিস্টার ছিলেন, রিটায়ার করেছেন বছর 4 হলো। ওর শরীরটা বিশেষ ভালো নেই। আমাকে ডাকতে এসেছেন, পুলিশে খবর দেওয়া হয়নি? পুলিশ যা করার করছে, কিন্তু কীর্তিনারায়ণের পছন্দ অপছন্দ একটু গতানুগতিকের বাইরে। পুলিশকে ডেকেছে ওর ছেলেরা। উনি নিজে আপনার কথা বললেন পুলিশের চেয়ে একজন ভালো প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলে কাজ হবে বেশি। উনি আবার গোয়েন্দা কাহিনীর বিশেষ ভক্ত। আপনার যা পারিশ্রমিক তাও উনি দিতে রাজি আছেন অবশ্যই। ইতিমধ্যে খুন সম্বন্ধে আর কোনো তথ্য পাওয়া গেছে? বিশেষ কিছুই না। খুনটা মাথার পিছন দিকে বাড়ি মেরে করা হয়। ইন্দ্রনারায়ণ তখন টেবিলে বসে কাজ করছিলেন। পুলিশের ডাক্তার পরীক্ষা করে বলেন যে খুনটা হয় রাত 12টা থেকে 12:30টার মধ্যে। ইন্দ্রনারায়ণের ঘর ছিল বাড়ির 1 তলায়, একটা শোবার ঘর আর তার পাশে একটা কাজের ঘর। উনি অনেক রাত পর্যন্ত কাজ করতেন। উনি যে যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন সে খবর জানেন বোধহয়। ফেলুদা এবার মিস্টার মল্লিককে বলে দিল যে ইন্দ্রনারায়ণ আচার্য তার কাছে এসেছিলেন, তাই আচার্য পরিবারের সম্বন্ধে অনেক তথ্যই সে জানে। তাহলে তো ভালোই হলো। খুনের রাত্রে 10টার সময় ইন্দ্রনারায়ণের কাছে বিনাপানি অপেরার ম্যানেজার আসেন দেখা করতে। পুলিশ অবশ্যই তাকে জেরা করছে, কারণ বাড়ির চাকর সন্তোষ বেয়ারা তার জবানিতে বলে যে ইন্দ্রনারায়ণ আর ওই ভদ্রলোকের মধ্যে বচসা হচ্ছিল, সেটা সে শুনতে পায়। কিন্তু বিনাপানি অপেরার ভদ্রলোক, নাম বোধহয় অশ্বিনী বাবু, 11টার মধ্যে চলে যান। তারপর আবার আসেন কিনা ঠিক জানা যায়নি, কারণ বাড়ির পিছন দিকে একটা দরজা আছে, সেটা চাকররা বন্ধ করে অনেক রাত্রে। রাতের কাজের পর চাকরগুলো ওই পাড়ায় আড্ডা দিতে বেরোয়, ফিরে 1টার কাছাকাছি। কাজেই 12টা নাগাদ যদি অশ্বিনীবাবু আবার ফিরে এসে থাকেন তাহলে সে খবর কেউ নাও জানতে পারে। যাই হোক, সে তো আপনি গিয়েই তদন্ত করবেন। অবশ্যই যদি আপনি তদন্তের ভার নিতে রাজি থাকেন। যদি তাই হয় তাহলে আজ সকালেই 11টা নাগাদ আপনি আসতে পারেন। তখন কীর্তিনারায়ণ ফ্রি থাকেন। ফেলুদা রাজি হবে আমি জানতাম, কারণ আচার্য পরিবার সম্বন্ধে ওর একটা কৌতূহল আগে থেকেই ছিল। তাছাড়া ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে কথা বলেও ওর বেশ ভালোই লেগেছিল। ঠিক হলো আমরা 11টার সময় বোসপুকুরে গিয়ে হাজির হব। প্রদ্যুম্ন বাবু আর একবার ঘাম মুছে বিদায় নিলেন। ওই কাগজটা কি বেরিয়ে পড়লো দেখতো? একটা ভাঁজ করা সাদা কাগজ সোফার কোণে পড়ে আছে। আমি সেটা তুলে ফেলুদাকে দিলাম। ভাঁজ খুলতে দেখা গেল ডট পেনে 2 লাইন ইংরেজি লেখা, হ্যাপি বার্থডে হুকুমচাঁদ। ফেলুদা ভুরু কুঁচকে কাগজটার দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বলল, হুকুমচাঁদ নামটা চেনা চেনা মনে হচ্ছে। কথাটা বোধহয় জন্মদিনের কেকের উপর লেখা হবে। হুকুমচাঁদ সম্ভবত কীর্তিনারায়ণের বন্ধু, কিংবা হয়তো টেলিগ্রাম পাঠানো হবে। মল্লিকের ওপর ভার ছিল কাজটা করবার। ফেলুদা কাগজটাকে আবার ভাঁজ করে নিজের শার্টের বুক পকেটে রেখে দিল। এবার কর্তব্য হচ্ছে তৃতীয় মাস্কেটিয়ারকে ফোন করা। তার জান ছাড়া তো আমাদের গতি নেই, এবং তাকে বাদ দিলে তিনি সন্তুষ্ট হবেন বলে মনে হয় না।
লালমোহন বাবুকে ফোন করার 1 ঘন্টার মধ্যেই ভদ্রলোক স্নান করে ফিটফাট হয়ে নিজের সবুজ অ্যাম্বাসেডর নিয়ে চলে এলেন। সব শুনে টুনে বললেন, এবার পুজোটা মশাই রহস্যের জ্বর ছাড়াতেই কেটে যাবে। এক হিসেবে অবশ্য ভালোই, উপন্যাসটা লেখা হয়ে গেলে মশাই হাতটা কেমন খালি খালি লাগে, যেন কিছু নেই। এইতে সময়টা দিব্যি কেটে যাবে। ভালো কথা, আমার পড়শি রোহিণী বাবু সেদিন বলছিলেন ওর নাকি বোসপুকুরে আচার্যদের সঙ্গে চেনাশোনা আছে। বললেন এমন পরিবার দেখবে না মশাই, বাপ ছেলে মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, তাও একান্নবর্তী। আসলে এ বাড়িতে যে খুন হবে এতে আশ্চর্যের কিছু নেই। আমরা রওনা দিয়ে দিলাম। লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ বাবু যে গাড়িটার যত্ন নেন সেটা গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার ভীষণ ভক্ত। 11:05 বোসপুকুর রোডে আচার্যদের বাড়ির পোর্টিকোর নিচে দরজার সামনে এসে দাঁড়ালো আমাদের অ্যাম্বাসেডর। কলিং বেল টিপতে চাকর এসে দরজা খুলে দিতেই দেখি পিছনে দাঁড়িয়ে আছেন প্রদ্যুম্ন মল্লিক। বললেন, গাড়ির আওয়াজ শুনেই বুঝেছি আপনি এসেছেন। আমিও থাকি একতলাতেই। আসুন, দোতলায় একবারে বড় কর্তার কাছে যাই। বেল্লায় বাড়ি, নিশ্চয়ই সেই কন্দর্প নারায়ণেরই তৈরি, কিংবা তারও আগের হতে পারে, কারণ দেখে মনে হয় বয়স কম করে 150 বছর। চওড়া কাঠের সিঁড়িতে শব্দ তুলে আমরা দোতলায় গিয়ে পৌঁছলাম। সিঁড়ির পাশের দেওয়ালে আচার্যদের পূর্বপুরুষদের বিশাল বিশাল অয়েল পেন্টিং। সিঁড়ি দিয়ে উঠেই সামনে একটা প্রকাণ্ড শ্বেতপাথরের মূর্তি, এদিক ওদিক ছড়ানো নানান সাইজের ফুলদানি, তার বেশিরভাগই চীনে বলে মনে হচ্ছে। একটা বিশাল দাঁড়ানো ঘড়িও রয়েছে সিঁড়ির সামনের বারান্দায়। বারান্দার এক পাশে দাঁড়ালে নিচের নাট মন্দিরটা দেখা যায়, অন্য পাশে সার বাঁধা ঘর। এরই একটা ঘরে আমাদের নিয়ে গিয়ে ঢোকালেন প্রদ্যুম্ন মল্লিক। দেখলাম এটা একটা মাঝারি সাইজের বৈঠকখানা, চারিদিকে সোফা বিছানো, মাটিতে কার্পেট, মাথার উপর দুদিকে দুটো ঝাড় লণ্ঠন। আমি আর লালমোহন বাবু একটা সোফায় বসলাম। ফেলুদা কিছুক্ষণ পায়চারি করে জিনিসপত্র দেখে আর একটা ছোট সোফায় বসল। মল্লিক মশাই গেছেন কীর্তিনারায়ণকে ডাকতে। 2 মিনিটের মধ্যেই এসে পড়লেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণ আচার্য। ধপধপে ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, চুল অধিকাংশই পাকা, তবে ৭৯তেও যে কিছু কাঁচা অবশিষ্ট রয়েছে সেটাই আশ্চর্য। ছোটখাটো মানুষ, কিন্তু এমন একটা পার্সোনালিটি আছে যে তার দিকে চোখ যাবেই এবং গিয়ে থেমে থাকবে। দেখে মনে হয় ব্যারিস্টার হিসেবে ইনি নিশ্চয়ই খুব পাকা ছিলেন। ভদ্রলোকের পরনে সিল্কের পাজামা পাঞ্জাবি আর বেগুনি রঙের ড্রেসিং গাউন। চোখে যে চশমাটা রয়েছে সেটা হলো যাকে বলে হাফ গ্লাস, অর্থাৎ নিচের দিকে পড়ার জন্য অর্ধেক লেন্স আর উপরের দিকটা ফাঁকা। কই কিনি গোয়েন্দা মশাই? ফেলুদা নিজের এবং সেই সঙ্গে আমাদের দুজনের পরিচয় দিয়ে দিল। লালমোহন বাবুর পরিচয় পেয়ে কীর্তিনারায়ণের চোখ কপালে উঠে গেল। কই আপনার লেখা কোনো রহস্য গল্প তো কোনোদিন পড়িনি। লালমোহন বাবু ভীষণ বিনয় করে বললেন, আগে সেসব আপনার পড়ার মতো কিছু নয়। তবু রহস্য গল্প যখন লেখেন তখন আপনার মধ্যেও একটা গোয়েন্দা নিশ্চয়ই বর্তমান। দেখুন, আপনারা দুজনে মিলে এই রহস্যের কিনারা যদি করতে পারেন। ইন্দ্র ছিল আমার ছোট ছেলে। যা হয়, কনিষ্ঠ সন্তান অনেক সময় একটু নেগলেক্টেড হয়। ওর ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু তার জন্য ও কোনো দিন অভিযোগ করেনি বা কুপথে যায়নি। গান বাজনা ভালোবাসতো। পড়াশুনো যখন হলো না তখন ভাবলুম ওদিকেই যাক। ছোট বয়স থেকে গান লিখতো, নাটক লিখতো, বেহালা বাজাতো। বাড়িতে বেহালা ছিল ঠাকুরদাদার আনা বিলেত থেকে, আম আটির ভেঁপু। আম আটির ভেপু? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই রসিকতা ছিল ঠাকুরদার। বেহালাকে বলতেন আম আটির ভেঁপু। প্রথম ল্যাগন্ডা মোটর গাড়ি যখন কিনলেন তখন সেটাকে বলতেন পুষ্পক রথ। গ্রামাফোন রেকর্ডকে বলতেন সুদর্শন চক্র। এই আর কি। ঠাকুরদাদার কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আসল কথা হচ্ছে কি, ইন্দ্রর
এইভাবে জীবন শেষ হয়ে যাওয়াতে আমি প্রচন্ড আঘাত পেয়েছি। যাত্রায় যোগ দেওয়াটা আচার্য বাড়ির ছেলের পক্ষে কিছু গৌরবের নয় ঠিকই, কিন্তু শেষের দিকে সে মাইনে পেত 15,000 টাকা। এটাও তো দেখতে হবে। তার মধ্যে গুণ না থাকলে এটা কি হয়? আমি নিজে যাত্রা থিয়েটারের খুব ভক্ত ছিলাম। একরকম নেশা ছিল বলতে পারো। সেখানে আমার নিজের ছেলে সে লাইনে গেলে নাক শিক্কলে চলবে কেন? না, ইন্দ্রকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, আর সে সেটার সদ্ব্যবহার করে পুরোপুরি। যাত্রার কাজ করেও তার মধ্যে কোনো বদখেয়াল দেখা দেয়নি। কাজ পাগলা মানুষ ছিল সে। হ্যাঁ, বেহালায় হাত ছিল চমৎকার, গান লিখত রীতিমতো ভালো। আমার মতে আচার্য বংশের সে কোনো রকম অসম্মান করেনি, বরং একদিক দিয়ে দেখলে মুখ উজ্জ্বলই করেছে। আপনি কি জানেন যে দিন 15 আগে মোহাম্মদ শফি লেনে তাকে একজন এসে পেছন থেকে আঘাত করে, এবং সেই আঘাত কাঁধে না পড়ে মাথায় পড়লে তিনি হয়তো তখনই মারা যেতেন? তা জানি বই কি, আমি তো তাকে তোমার পরামর্শ নিতে বলি। এবার যে ঘটনাটা ঘটল, আপনার মতে কি তার জন্যও এই যাত্রা দলগুলির মধ্যে রেষারেষি দায়ী? আর সে তো আমি বলতে পারবো না, আর সেটা বার করার দায়িত্ব তোমার। এটা বলতে পারি যে ইন্দ্রর শত্রু যদি থেকে থাকে, তা সে যাত্রার দলেই হয়তো থাকবে। এমনিতে সে বিশেষ কারোর সঙ্গে মিশত না, আর সম্পূর্ণ নির্বিবাদী লোক ছিল। বললাম না, সে যে জিনিসটা জানতো সেটা হলো কাজ। কাজের বাইরে তার আর কোনো ইন্টারেস্ট ছিল না। পুলিশ তো বোধহয় বাড়ি সকলকে জেরা করেছে। তা তো করবেই, সেটা তো তাদের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু তারা করেছে বলে তুমি করতে পারবে না এমন কোনো কথা নেই। এখন অবশ্যই তুমি আমার অন্য ছেলেদের পাবে না, আর সন্ধ্যায় এলে পাবে। ও, প্রদ্যুম্ন এখন আছে, তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। চাকর বেয়ারারা আছে। আমার এক বৌমা আছেন, হরিনারায়ণের স্ত্রী। বড় ছেলে দেবনারায়ণ বিপত্নিক। হরিনারায়ণের মেয়ে লীনা আছে, আর সে খুব চালাক চতুর। ইন্দ্রর খুব ন্যাওটা ছিল। হ্যাঁ, ভালো কথা। তোমার ফি কত? আমি আগাম 1000 টাকা নিই, তারপর তদন্ত ঠিক মতো শেষ হলে পরে আরো 1000 নিই। রহস্যের সমাধান না হলে আগামটা ফেরত দেওয়া হয়? আগে না, তা হয় না। ভেরি গুড। আমি তোমাকে 1000 টাকার চেক লিখে পাঠিয়ে দিচ্ছি। দোহাই বাপু, আমি কোনোদিন ফস করে চলে যাব? একে ডায়াবেটিস, তার উপর একটা স্ট্রোক হয়ে গেছে। যাবার আগে ইন্দ্রের খুনির শাস্তি হয়, এটা আমি দেখে যেতে চাই। শুধু একটা প্রশ্ন করার বাকি আছে। বলো। হুকুম চাঁদ বলে কি আপনার কোনো বন্ধুস্থানীয় কেউ আছে? হুকুম চাঁদ? হ্যাঁ, হুকুম সিং বলে একজনকে চিনতাম, তো সে তো অনেকদিন আগে। থ্যাংক ইউ। ফেলুদা প্রদ্যুম্নবাবুর সঙ্গেই আগে কথা বলা স্থির করল। কীর্তিনারায়ণ বাবু উঠে চলে যেতেই প্রদ্যুম্নবাবু এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোক প্রথম কথাই বললেন, দারোগা সাহেব একবার আপনার সঙ্গে দেখা করতে চান। কে, মিস্টার পোদ্দার? হ্যাঁ, উনি নিচে আছেন। আমরা তিনজন নিচে রওনা দিলাম। লালমোহন বাবু এতক্ষণ চুপচাপ ছিলেন, তবে বুঝতে পারছিলাম যে উনি সব কথা মনোযোগ দিয়ে শুনছেন। বিভিন্ন লোকে কিভাবে কথা বলে সেদিকে নাকি লেখকদের দৃষ্টি রাখতে হয়, তা না হলে গল্পে ভালো ডায়লগ লেখা যায় না। তাছাড়া কিছুদিন আগেই লালমোহন বাবু একদিন আমাদের বাড়িতে আড্ডা মারতে মারতে বলেছিলেন, ভাই তপেশ, তোমার দাদাকে আমরা যতটা সাহায্য করতে পারি ততটা কিন্তু করি না। এবার থেকে কিন্তু আমরাও চোখ কান দুই খোলা রাখবো। দেখো, শুধুমাত্র দর্শকের ভূমিকা নেওয়াটা কি কোনো কাজের কথা? বিশেষ করে আমি যখন নিজেই গোয়েন্দা কাহিনী লিখি। মণিলাল পোদ্দার ফেলুদাকে দেখে একগাল হেসে বললেন,
এই তো গন্ধে গন্ধে ঠিক এসে হাজির হয়েছেন দেখছি। আমি তো ভাবলাম এসে দেখবো আপনি বুঝি কেস খতম করে ফেলেছেন। আরে ব্যাপারটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে। যাত্রা পার্টিদের মধ্যে রেশারেশি, ভিকটিম ভারত অপেরার স্তম্ভ বিশেষ, ওর জোরেই তো প্রায় নাটক চলতো। অন্য দল তাকে ভাঙিয়ে নিতে চেষ্টা করছিল, পারেনি, তাই তাকে খুন করে ওই ভারত অপেরাকে খোঁড়া করে দিয়েছে। অবশ্যই চুরিরও একটা মোটিভ ছিল, কারণ ঘরে কিছু কাগজপত্র ঘাঁটাঘাঁটি করা হয়েছিল। হয়তো ওর লেখা কোনো নতুন নাটক খুঁজছিল। আপনি ভারত অপেরার মালিকের সঙ্গে কথা বলেছেন? আরে শুধু ভারত অপেরা কেন, যেদিন খুনটা হয় সেদিন ওই রাইভাল কোম্পানি বিনা পানি অপেরার ম্যানেজার এসেছিল ওই ভিকটিমের সঙ্গে দেখা করতে। ভদ্রলোকের নাম অশ্বিনী ভর। অনেক প্রলোভন দেখান, 20,000 টাকা মাইনে অফার করেন, কিন্তু ইন্দ্রনারায়ণ কোনো কমিট করেননি। ভারত অপেরার প্রতি ন্যাচারালি ওর একটা লয়্যালটি ছিল। তো অশ্বিনী ভর চলে যান 11:15। খুনটা হয় 12টা থেকে 12:30টার মধ্যে। বাড়ির পেছনের দরজা খোলা ছিল। চাকর বলে ইন্দ্রনারায়ণ তখনও কাজ করছিলেন আর মাঝে মাঝে বেহালা বাজাচ্ছিলেন, হয়তো গান লিখছিলেন। সেই সময় মার্ডারটা হয়। পেছন দিক থেকে এসে কোনো ভোঁতা ভারী অস্ত্র দিয়ে মাথায় মারে, তৎক্ষণাৎ মৃত্যু। টেবিলে ঝুঁকে কাজ করছিলেন, এমনিতেই মারার সুবিধে। অস্ত্রটা পাওয়া গেছে? না, ওই যেদিকটা ইন্দ্রনারায়ণ থাকতেন সেদিকটা নিরিবিলি, একতলার ঘর। চাকর বাকর খেয়ে দিয়ে আড্ডা মারতে গিয়েছিল। হ্যাঁ, ওই খাস বেয়ারা সন্তোষের তো আবার মদের নেশা, সে খাবারের পরে মাল খেতে যায়। 12:30 একটা এসে পেছনের দরজা বন্ধ করে। সদর দরজা অবশ্যই সবসময় বন্ধই থাকে আর বাইরে দারোয়ান আছে। তো 12টার পরে যদি কেউ পেছনের দরজা দিয়ে ঢোকে তাহলে কেউ টের পাবে না, কারণ বাড়ির পেছনে গলি। যদুনস করলেন। আমি যদি একবার ইন্দ্রনারায়ণের শোবার ঘর আর কাজের ঘরটা দেখি, তাহলে আপনাদের আপত্তি নেই তো? মোটেই না, মোটেই না। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে এই আমি যেমন আপনাকে ইনফরমেশন দিলাম, সেটা আপনার তরফ থেকেও দু একটা পেলে এই দুপক্ষেরই সুবিধে। বুঝতেই তো পারছেন। মণিলাল বাবুর সঙ্গে কথা সেরে আমরা প্রদ্যুম্ন বাবুর সঙ্গে গেলাম ইন্দ্রনারায়ণ আচার্যর ঘরে। ঘরটা একতলার উত্তর পশ্চিম কোণে। বাড়ির উত্তর দিকটাই মনে হয় সামনের দিক। মাঝখানে নাট মন্দির, আর তাকে ঘিরে 3 দিকে বারান্দা, সারি সারি ঘর। বাড়ির পিছনের দরজাটা দক্ষিণ পশ্চিম দিকে, পশ্চিমের বারান্দা শেষ মাথায়। তার মানে কেউ দরজা দিয়ে ঢুকে বারান্দা পেরোলেই ইন্দ্রনারায়ণ বাবুর শোবার ঘর পাবে সামনে। তারপর উত্তরের বারান্দা ধরে 10 পা গেলেই ডাইনে পাবে ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরের দরজা। অর্থাৎ বাইরে থেকে একজন লোক এসে খুন করাটা খুবই সহজ ব্যাপার। শোবার ঘরে খাট, একটা আলমারি, 2টো তাক আর কিছু ট্রাঙ্ক সুটকেস ছাড়া জিনিস বেশি নেই। আমরা কাজের ঘরে গিয়ে হাজির হলাম। এখানে বড় বড় 2টো তাক বোঝাই কাগজপত্র, খাতা ইত্যাদি। বুঝলাম এগুলোতেই নাটক আর গানের খসড়া রয়েছে। 17 বছরের যত কাগজ সবই মনে হলো এই 2টো তাকেই রয়েছে। বারান্দার দিকে যে দরজাটা রয়েছে সেটা ঠিক ডান পাশে একটা টেবিল আর চেয়ার। বোঝাই গেল এইখানেই খুনটা হয়েছিল। টেবিলের ওপর ফাউন্টেন পেন, ডট পেন, পেন্সিল, পেপার ওয়েট, কালি, টেবিল ল্যাম্প ইত্যাদি রয়েছে। আর যেটা রয়েছে সেটা হলো একটা বেহালার কেস। একবার আমাটির ভেপুর চেহারাটা দেখা যাক। বাক্স খুলে বেহালাটা দেখে বুঝলাম ইন্দ্রনারায়ণ বাবু সেটা খুব যত্ন নিতেন। 100 বছরের পুরনো বেহালা এখনো প্রায় নতুনের মতো রয়েছে। ফেলুদা কেসটা বন্ধ করে দিল। এছাড়া ঘরে রয়েছে একপাশে একটা সোফা, একটা চেয়ার আর শ্বেত পাথরের একটা ছোট তেপায়া টেবিল। দেওয়ালে ছবির মধ্যে রয়েছে 2টো বাঁধানো মানপত্র, ইন্দ্রনারায়ণের পাওয়া, একটা বিলিতি ল্যান্ডস্কেপ আর একটা রামকৃষ্ণ পরমহংসের মার্কা মারা ছবি। ঘর দেখা হলে সোফা আর চেয়ারে ভাগাভাগি করে বসলাম আমরা 4 জন। প্রদ্যুম্নবাবু ইতিমধ্যে ঘোলের শরবতের জন্য বলেছিলেন, সেটা এনে চাকর শ্বেত পাথরের টেবিলের উপর রাখল। শরবত খেতে খেতেই কথা হলো আমাদের। আপনার ঘরটা কোথায়? তেরচা ভাবে এই ঘরের বিপরীত দিকে, অর্থাৎ ওই দক্ষিণ পূর্ব কোণে। একেবারে কোণের ঘরটা হলো লাইব্রেরি আর আমারটা হলো তার পাশেই। আপনি রাত্রে ঘুমন কখন? তা বেশ রাত হয়,
একার দিন তো 1-1.5টাও হয়ে যায়। আমার কাজটা অর্থাৎ কন্দর্প নারায়ণ সম্বন্ধে তথ্য সংগ্রহের ব্যাপারটা আমি সাধারণত রাত্রেই করি। প্রথম দিকে আমার কাজ ছিল কীর্তিনারায়ণকে ইন্টারভিউ করা। তিনি 22 বছর বয়স পর্যন্ত তার ঠাকুরদাদাকে দেখেছেন। তার কাছ থেকে সব তথ্য নেওয়া হলে পর আমি চিঠিপত্র, দলিল, ডায়েরি ইত্যাদি স্টাডি করা শুরু করি। তাহলে সেদিন যখন খুনটা হয় তখন আপনি জেগেছিলেন? তা তো বটেই, তবে নাট মন্দিরটা এত বড় যে আমার কাজের ঘর থেকে এই ঘরটা দেখাও যায় না, এখানকার কোনো শব্দ শোনাও যায় না। বিনা পানি অপেরা থেকে লোক এসেছিল ইন্দ্রনারায়ণ বাবুর কাছে, সে খবর জানা গেল কিভাবে? সেটা বলেছে সন্তোষ বেয়ারা। অশ্বিনী ভর যে স্লিপটা পাঠিয়েছিলেন সেটাও টেবিলের ওপর পাওয়া যায়। ভদ্রলোক কখন যান সে খবরও বেয়ারাই দেয়। আপনি বেহালা শুনতে পাননি? তা হয়তো একবার শুনেছি, কিন্তু সেটা প্রায় রোজই শুনতাম বলে বিশেষ করে সেই দিন শুনেছিলাম কিনা বলতে পারবো না। কন্দর্প নারায়ণ কি নিয়মিত ডায়েরি লিখতেন? পরের দিকে লেখেননি, কিন্তু 25 বছর থেকে 40 বছর পর্যন্ত লিখেছিলেন। তার মানে বিলেত ভ্রমণের ডায়েরিও আছে? আছে বই কি, আর সে এক আশ্চর্য জিনিস। কত লর্ড আর ডিউক আর ব্যারনের সঙ্গে যে তিনি খানাপিনা করেছেন তা পড়লে আশ্চর্য হয়ে যেতে হয়। লন্ডন থেকে কন্দর্প নারায়ণ ফ্রান্সে যান, সেখানে প্যারিসে কিছুদিন কাটিয়ে তিনি চলে যান ভূমধ্যসাগরের উপকূলে দক্ষিণ ফ্রান্সের রিভেরাতে। আপনি তো জানেন এই অঞ্চলের কয়েকটি শহরের ক্যাসিনো হল জুয়াড়িদের তীর্থস্থান। কন্দর্প নারায়ণ মন্টি কার্লোর ক্যাসিনোতে রুলেট থেকে লাখ লাখ টাকা জেতেন। খুব কম বাঙালি সে যুগে বিলেত গিয়ে এরকম কীর্তি রেখে এসেছেন। আচার্যদের জমিদারি কোথায় ছিল? ওই পূর্ববঙ্গের কান্তিপুরে বিরাট জমিদারি। মৃতদেহ আবিষ্কার করে কে? সে ওই সন্তোষ বেয়ারা। সে নিজে ফেরে প্রায় 1:45। তারপর ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরে বাতি জ্বলছে দেখে একবার উঁকি দিতে এসে দেখে এই ব্যাপার। সঙ্গে সঙ্গে আমাকে খবর দেয়। তারপর আমি দোতলায় গিয়ে অন্যদের জানাই। পুলিশে খবর দেবার সিদ্ধান্ত কার? দেবনারায়ণ বাবুর। বড় কর্তা না করেছিলেন, কিন্তু দেবনারায়ণ বাবু বাপের কথায় কান দেননি। আপনার সঙ্গে ইন্দ্রনারায়ণ বাবুর সম্পর্ক কিরকম ছিল? দিব্যি ভালো। আমি ভদ্রলোককেও কিছু প্রশ্ন করেছিলাম, বিশেষ করে তার বেহালা সম্পর্কে। উনি বলেন যন্ত্রটা খুব ভালো এবং আওয়াজটা অতি মিষ্টি। প্রায় 70 বছর ওটা না বাজানো অবস্থায় পড়েছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ ওটা বার করে বাজাতে আরম্ভ করার সঙ্গে সঙ্গেই ওটার আওয়াজ খুলে যায়। ভদ্রলোক সম্পর্কে আপনার ধারণা কি? একেবারে কাজ পাগলা মানুষ ছিলেন। কাজে ডুবে থাকতেন যতক্ষণ বাড়িতে থাকতেন। লাইব্রেরি থেকে বই নিতে আসতেন মাঝে মাঝে। বিশেষ করে ঐতিহাসিক নাটক লেখার সময় বই দেখার দরকার হতোই। কন্দর্প নারায়ণের ছেলে কীর্তিনারায়ণের বাবা দর্পনারায়ণ ইতিহাসে MA ছিলেন, তাই লাইব্রেরিতে ইতিহাসের বই খুব ভালোই আছে। এবার অন্য দু ভাই সম্বন্ধে একটু জানতে চাই। বেশ তো। সবচেয়ে বড় তো দেবনারায়ণ, তারপর হরিনারায়ণ, তারপর ইন্দ্রনারায়ণ। আগে হ্যাঁ। ইন্দ্রনারায়ণ তো বিয়েই করেননি, আর দেবনারায়ণ শুনলাম বিপত্নিক। আগে হ্যাঁ, বছর 7 আগে ওর স্ত্রীর মৃত্যু হয়। ওর ছেলেপিলে নেই? একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। স্বামী পুনায় কাজ করে। ছেলে একটি আছে, সে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়ে। আপনার মতে দেবনারায়ণ লোক কেমন? অত্যন্ত চাপা গম্ভীর প্রকৃতির মানুষ। উনি কি চাকরি করেন? উনি ওই স্টকওয়েল টি কোম্পানিতে উঁচু পোস্টে আছেন। অফিস থেকে বাড়ি ফেরেন কখন? তা রাত 9:30 আগে তো নয়ই, কারণ অফিস থেকে আবার ক্লাবে যান, সন্ধ্যাটা সেখানেই কাটান। ভাইয়ের মৃত্যুতে কি উনি খুব শোক পেয়েছিলেন বলে মনে হয়? দেখুন, 3 ভাইয়ের মধ্যে বিশেষ সদ্ভাব ছিল না। বিশেষ করে ইন্দ্রনারায়ণ যাত্রায় কাজ করেন বলে আমার ধারণা অন্য 2 ভাই ওকে বেশ হেয় জ্ঞান করতেন। কিন্তু কীর্তিনারায়ণ তো ছোট ছেলেকে বেশ ভালোই বাসতেন। শুধু ভালোবাসতেন না, 3 ছেলের মধ্যে ছোটকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ অনেক কথাতেই এই পক্ষপাতিত্ব প্রকাশ পেত। কীর্তিনারায়ণ কি উইল করেছেন? করেছেন বলেই তো আমার ধারণা। সেই উইলেও তো এই পক্ষপাতিত্ব প্রকাশ পেতে পারে। তা তো পারি। ফেলুদা একটা চারমিনার ধরালো। লালমোহন বাবু তাঁর ছোট্ট লাল খাতাটা বার করে কি যে নোট লিখছেন তা উনিই জানেন। হয়তো ভবিষ্যতের একটা গল্পের প্লট ওর মাথায় আসছে।
ফেলুদা তার পার্স থেকে এক টুকরো সাদা কাগজ বার করলো। এবার দ্বিতীয় ভাই সম্বন্ধে একটু জানা দরকার। কি জানতে চান বলুন। উনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, স্কিনার অ্যান্ড হার্ডউইক কোম্পানিতে আছেন। কেমন লোক? ওর তো ফ্যামিলি আছে, কাজে সেখানে বড় ভাইয়ের সঙ্গে একটা তফাৎ তো হয়েই যাচ্ছে। ভদ্রলোক মোটামুটি ফুর্তিবাজ, বিলিতি গান বাজনার খুব ভক্ত। রেকর্ড আর ক্যাসেট শোনেন? হ্যাঁ হ্যাঁ, তবে সেটা রবিবারে। অন্যদিন সন্ধ্যায় ইনিও ক্লাবে যান, ফেরেন সেই 9:30-10টায়। কোন ক্লাব? স্যাটারডে ক্লাব। বড় ভাইও কি একই ক্লাবের মেম্বার নাকি? না, উনি বেঙ্গল ক্লাবে। হরিনারায়ণের তো একটি মেয়ে আছে। হ্যাঁ, লীনা, বুদ্ধিমতী, বছর 10 বয়স, পিয়ানো শিখছে, ক্যালকাটা গার্লস স্কুলে পড়ে। সে বেচারি কাকার মৃত্যুতে খুব আঘাত পেয়েছে, কারণ সে কাকার খুব ভক্ত ছিল। আর হরিনারায়ণ বাবু, তিনি আঘাত পাননি? বড় দু ভাইয়ের কেউই ছোটকে বিশেষ আমল দিতেন না। আর হয়তো ইন্দ্রনারায়ণ যাত্রা থেকে এত রোজগার করছে, সেটাও তারা বিশেষ সুনজরে দেখতেন না। তাও হতে পারে। আমায় অবশ্যই দুই ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে হবে। সেটা বোধহয় শনি কি রবিবার করলে ভালো হয়, তাই না? শনিবার সকালে এলে দু ভাই কি পাবেন। আপনি যে কন্দর্পনারায়ণের জীবনীর উপর কাজ করছেন, সেটা কতদিন থেকে? তা প্রায় 6 মাস হলো। হঠাৎ এই মতি হলো কেন? আমি 19 শতাব্দী নিয়ে একটা উপন্যাস লিখব বলে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছিলাম, বুঝলেন। সেই সময় কন্দর্পনারায়ণের নামটা পাই। খোঁজ খবর নিয়ে জানি তার বংশধরেরা এখনো আছেন এই বোসপুকুরে। সোজা এসে কীর্তিনারায়ণের সঙ্গে দেখা করি। কীর্তিনারায়ণ বলেন, তুমি আর বাড়িতে থেকে রিসার্চ করতে পারো, কিন্তু সেই সঙ্গে আমার কিছু কাজও করে দিতে হবে। তার জন্য আমি তোমাকে পারিশ্রমিক দেব। আমি তখন খবরের কাগজের কাজ ছেড়ে এইখানে চলে আসি। এখানে অনেক ঘর খালি পড়ে আছে, তারই একটা ঘরে আমাকে একতলায় থাকতে দেন কীর্তিনারায়ণ। গত 6 মাসে আমি এ বাড়ির সঙ্গে বেশ মিশে গেছি। আমার কারবারও বেশি শুধু কীর্তিনারায়ণকে নিয়েই, তবে অন্যরাও আমার ব্যাপারে না কোনো আপত্তি করেছেন বলে শুনিনি। ও, ভালো কথা। এটা বোধহয় সেদিন আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল, আপনি যখন ঘাম মুছতে রুমাল বার করেন। জন্মদিনের জন্য কেকের অর্ডার কি, নাকি টেলিগ্রাম? ফেলুদা হ্যাপি বার্থডে হুকুমচাঁদ লেখা কাগজটা প্রদ্যুম্নবাবুর হাতে দিল। প্রদ্যুম্নবাবু ভুরু কপালে তুলে বললেন, কই, এমন তো কোনো কাগজ আমার পকেটে ছিল না। আরে হুকুমচাঁদ যে কে সে তো আমি বুঝতেই পারছি না। আপনি সেদিন কিসে করে আমার বাড়িতে এসেছিলেন? বাস। বাসে ভিড় ছিল, তার মধ্যে কেউ এটা পকেটে ফেলে দিতে পারে। তা পারে, কিন্তু এটার তো কোনো মানেই আমি বুঝতে পারছি না। এটা যদি আপনার না হয় তাহলে আমার কাছেই থাকুক। ফেলুদা কাগজটা আবার পার্সে রেখে দিল। এই কাগজ যে একটা রহস্যের মধ্যে পড়ে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা বোসপুকুরে গিয়েছিলাম বৃহস্পতিবার, আবার যেতে হবে শনিবার, কাজেই মাঝে শুক্রবারটা ফাঁকা। সেই ফাঁকে দেখি লালমোহনবাবু আমাদের বাড়িতে এসে হাজির। আসলে একটা তদন্ত যখন শুরু হয়ে যায়, তখন আর নিয়ম মানা যায় না। ভদ্রলোক এসেই ধপ করে সোফায় বসে বললেন, আপনার তো শুধু বোসপুকুর গেলে চলবে না মশাই, যাত্রা পার্টিগুলো তো একবার যাওয়া দরকার। সে আর বলতে, মৃত ব্যক্তি সমস্ত জীবনটাই তো যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি যখন এসেই পড়েছেন, তখন বাড়িতে বসে না গিয়ে চলুন মোহাম্মদ শফি লেনটা একটু ঘুরে আসা যাক। বিনাপানি অপেরার ম্যানেজার ওই ওই ঈশান বাবু না কি নাম? অশ্বিনী বাবু। অশ্বিনী বাবু, এইটা মনে পড়ছিল না মশাই। আচ্ছা, অশ্বিনী বাবুর সঙ্গে তো কথা বলতে হবে, তাই না? নিশ্চয়ই। তবে একবার ডিরেক্টরিতে দেখতো বিনাপানি অপেরার ঠিকানাটা কি। ডিরেক্টরি দেখতে বেরোলো বিনাপানি অপেরা সুরেশ মল্লিক স্ট্রিটে। লালমোহনবাবু বললেন যে রাস্তাটা ওর জানা আছে। ওখানের একটা ব্যায়ামাগারে নাকি উনি কলেজে থাকতে রেগুলারলি যেতেন। বলেন কি? বিশ্বাস করুন মশাই, ডন বৈঠক, বারবেল, চেস্ট এক্সপ্যান্ডার কোনোটা বাদ দিইনি মশাই। আর বডির ডেভেলপমেন্ট খুব ভালো হয়েছিল আমার তখন। আমার হাইটে 42 ইঞ্চি ছাতি নেহাত
নিন্দে নয়, বলুন মশাই। তা সেসব মাংসপেশি গেল কোথায়? আরে মশাই, লেখক হলে কি শরীরে মাসল থাকে? তখন সব মাসল গিয়ে জমা হয় এই ব্রেনে। তবে ওই ভোরে হাঁটার অভ্যেসটা রেখেছি, ডেলি 2 মাইলস। তাই তো আপনার সঙ্গে পাল্লা দিয়ে চলছি মশাই। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবুর খুব উৎসাহ। খুনের ব্যাপারটা কাগজে পড়েছেন, তাছাড়া ভারত অপেরার অনেক যাত্রাই নাকি ওর দেখা। আমরা সেই খুনেরই তদন্ত করছি জেনে বললেন, এই ইন্দ্র আচার্যি একা ভারত অপেরাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওর খুনিকে ওই কাঠগড়ায় দাঁড় করাতে পারলে একটা কাজের কাজ হবে। শুক্রবার ট্রাফিক প্রচুর, তাই ভারত অপেরার অফিসে পৌঁছতে লাগলো প্রায় 45 মিনিট। নাম্বারটা ডিরেক্টরিতে দেখে নিয়েছিলাম, তাছাড়া দরজার উপরে সাইনবোর্ডে লেখাই রয়েছে কোম্পানির নাম। দরজা দিয়ে ঢুকে একটা টেবিলের পেছনে একজন কালো মতন মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন। কাকে চাই? ফেলুদা তার কার্ড বার করে দেখাতে ভদ্রলোকের চোখের অলস চাহনিতে কিছুটা জৌলুস এলো। বললেন, আপনারা কি শরৎবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন? মানে আমাদের প্রোপাইটার? আগে হ্যাঁ। হ্যাঁ, একটু বসুন। একটা বেঞ্চি আর আরো একটা চেয়ার ছিল ঘরটায়, আমরা তাতেই ভাগাভাগি করে বসলাম। ভদ্রলোক উঠে পিছনের একটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। লালমোহনবাবু বললেন, এই কোম্পানির এত রমরমা এই ঘরটার দিকে তো বোঝার উপায় নেই। মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আসুন আমার সঙ্গে। শরৎবাবু দোতলায় বসেন। আমরা দেবতারা বলি অলৌকিক শক্তি। একটা সরু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় হারমোনিয়ামের শব্দ পেলাম। রিহার্সালে তোর জোর চলছে নাকি? খুঁটি চলে গেলেও যাত্রা তো চালিয়েই যেতে হবে। প্রোপ্রাইটার শরৎ ভট্টাচার্যের অফিস দেখে কিন্তু ধারণা পাল্টে গেল। বেশ বড় ঘর, বড় টেবিল, চারপাশে মজবুত চেয়ার, দেওয়ালে একটা বিরাট 12 মাসি ক্যালেন্ডার, আর্টিস্টদের বাঁধানো ছবি, দুটো আলমারিতে মোটা মোটা খাতাপত্র ছাড়া একটা গোদরেজের আলমারি রয়েছে। মাথার ওপর বাঁই বাঁই করে ঘুরছে পাখা। টেবিলের পিছনে যিনি বসা তিনি অবশ্যই শরৎবাবু। তার মাথায় টাক, কানের পাশে পাকা চুল, ঘন কালো ভুরু, মুখের চামড়া টান। বয়স বোঝা যায় না, শুধু বলা যায় 55 থেকে 65-র মধ্যে। আপনি প্রদোষ মিত্তির? হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমার বন্ধু, রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি। ওরে বাবা, আপনি তো স্বনামধন্য ব্যক্তি মশাই। আমার বাড়িতে আপনার অনেক ভক্ত আছে। লালমোহনবাবু বাচ্চারে হে হে করলেন। তারপর ভদ্রলোক বলাতে আমরা চেয়ারে বসলাম। ফেলুদাই কথা শুরু করলো। ইন্দ্রনারায়ণ বাবুর বাবা আমাকে তার ছেলের খুনের তদন্ত করতে বলেছেন, সেই জন্যই আসা। আমি আর কি বলতে পারি বলুন? শুধু এইটুকুই জানি যে আমাদের একেবারে পথে বসিয়ে দিয়ে গেছেন ভদ্রলোক। নাটক লিখিয়ে হয়তো পাওয়া যায়, কিন্তু অমন গান কেউ লিখতো না, আর কেউ লিখবেও না। আহা, আকাশে হাসিছে চাঁদ, তুমি কেন আনমো না, কি গান! শুধু গান শুনতেই লোকে বারবার ফিরে ফিরে আসে। আমরা শুনেছি অন্য দল থেকে তাকে প্রলোভন দেখানো হচ্ছিল। সে তো বটেই, তবে প্রলোভনে কোনো কাজ হয়নি। আমার সঙ্গে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল যে আমাকে ছাড়বার কথা সে কল্পনাও করতে পারত না। যখন প্রথম এলো তখন তার বয়স 25। আমি যে তাকে প্রথম সুযোগ দিয়েছিলাম সেটা সে কোনো দিন ভুলতে পারেনি। শেষটায় তার জীবন নাশ করে আমায় খোঁড়া করে দিল। আগে একবার ওর মাথায় বাড়ি মারবার চেষ্টা করেছিল রাস্তায়। অবশ্যই সেটা খুনের চেষ্টা কিনা, আর সেটার সঙ্গে আসল খুনের কোনো সম্পর্ক আছে কিনা সেটা বলতে পারবো না। এই গলিটায় গুন্ডা বদমাইশের অভাব নেই। সেদিন ওরা দুজন এসে না পড়লে অন্তত ওর মানিব্যাগটা হাওয়া হয়ে যেত বলে আমার বিশ্বাস। সেটা আর হয়নি। তবে আসল খুনটা যে আমাকেও একরকম খুন করা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি তদন্ত করতে চান তো বিনা পানি অপরায় গিয়ে করুন, আমার নিজের আর কিছু বলার নেই। আমরা উঠে পড়লাম। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে সেটা বলেনি। এর পরের স্টপ হলো সুরেশ মল্লিক স্ট্রিট।
অ্যামহা স্ট্রিট ধরে উত্তরে যেতে গিয়ে বাঁয়ে একটা মোড় নিয়ে তারপরের ডাইনের রাস্তাটাই হলো সুরেশ মল্লিক স্ট্রিট। 14 নম্বরে বিনা পানির আপিস বার করতে কোনো অসুবিধাই হলো না। এখানে বাড়িতে ঢুকেই যাকে বলে উদাত্ত কণ্ঠস্বর শুনতে পেয়ে বুঝলাম পুরো দমে মহড়া চলছে। ম্যানেজার অশ্বিনীবাবুকে বার করতে সময় লাগলো না। বদমেজাজি চেহারা, টুথব্রাশ গোঁপ, বছর 50 বয়স। বাইরের একটা ঘরে আমাদের বসতে দেওয়া হয়েছিল। ভদ্রলোক ঢুকে এসে ফেলুদার কার্ড দেখেই খাপ্পা হয়ে উঠলেন। এ কি বোসপুকুরের খুনের ব্যাপার নাকি? আগে হ্যাঁ, আমার উপর তদন্তের ভার পড়েছে। আপনি ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে খুনের রাত্রে দেখা করেছিলেন, তাই আপনাকে দু একটা প্রশ্ন করার ছিল। পুলিশ তো এক দফা যেটা করেই গেছে, আপনি আবার কেন? যাই হোক, আমি বলেই দিচ্ছি, আমি কিন্তু খুনের বিষয়ে কিছুই জানি না। আমি গেছিলাম তাকে একটা অফার দিতে আমাদের তরফ থেকে। এর আগেও কয়েকবার গেছি, ওকে নিমরাজি করিয়েও এনেছিলাম, কারণ ভারত অবেরা ওকে যে টাকা দিত আমরা তার চেয়ে ঢের বেশি অফার করি। আমাদের সে জোর আছে বলেই করি। কাজে এই অবস্থায় যেটা আমরা চেয়েছিলাম সেটা হলো উনি যাতে আমাদের দলে যোগ দেয়। এখন উনি যদি মরেই যান তাহলে আমাদের লাভটা হচ্ছে কোত্থেকে? অন্য দলের ক্ষতি হলে তাতেও তো আপনাদের লাভ। আজ্ঞেন না, ওসব ছ্যাঁচনামের মধ্যে না আমি নেই। হ্যাঁ হ্যাঁ, এই দল সে দল থেকে আর্টিস্ট ভাঙিয়ে নেবার চেষ্টা আমরা সবসময় করি, কিন্তু তাতে সফল না হলে কি আমরা সে আর্টিস্টকে প্রাণে মেরে অন্য দলে ক্ষতি করব? কি যে বলেন! হ্যাঁ, আপনি বলেছিলেন উনি নিমরাজি হয়েছিলেন, তার কোনো প্রমাণ আছে কি? গোড়ায় যখন চিঠি লিখে অফার দিই তার একটা পোস্ট কার্ডের উত্তর আছে, দেখতে চান তো দেখাতে পারি। ফেলুদা বলতে ভদ্রলোক ফাইল থেকে পোস্ট কার্ডটা বার করে দেখালেন। তাতে দেখলাম ইন্দ্রনারায়ণ বাবু সত্যিই বলেছেন, আপনাদের প্রস্তাব আমি ভেবে দেখছি। আপনি মাসখানেক বাদে অনুগ্রহ করে আরেকবার অনুসন্ধান করবেন। অর্থাৎ ইন্দ্রনারায়ণ বাবু বিনা পানি অপেরার প্রস্তাবে পুরোপুরি না করেননি, তার মনে একটা দ্বিধার ভাব এসেছিল। ফেলুদা বলল, সেদিন রাত্রে যে আপনি গেলেন তখন আপনাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল? দেখুন, আমি ওকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা ঠিক, আর তাতেই হয়তো গলা এক আধবার চলে যেতে পারে, কিন্তু ইন্দ্রনারায়ণ বাবু ঠান্ডা মাথার লোক ছিলেন। এই কারণেই তো তার কাজটা এত ভালো হতো। উনি বললেন, ভারত অবেরের সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, এটা ভাঙা তো সহজ কথা নয়, কিন্তু তাও বলছি আপনারা পারলে আমাকে আর কিছুটা সময় দিন। একটা নতুন নাটক আমি লিখছি ভারত অপেরার জন্য, তো সেটা দেব বলে কথা দিয়েছি। এখন সে কথা তো আর নড়চড় করতে পারি না। এই বছরের শেষে আমি আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব, এই হলো গিয়ে শেষ কথা। তারপর আমি চলে আসি। তখন কটা বাজে? 11:15। হ্যাঁ, 11:15। গোলমেলে ব্যাপার। ফেলুদা মন্তব্য করলো চৌরঙ্গিতে একটা রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে। বিনা পানি অপেরা যে গুন্ডা লাগিয়ে খুন করেছে, এখন আর সেটা দেখে মনে হচ্ছে না। বলুন মশাই। তা হচ্ছে না, তবে প্রশ্ন হচ্ছে শত্রুবিহীন এই ব্যক্তিটির উপর কার এত আক্রোশ ছিল? ভাড়াটে গুন্ডাই যদি মেরে থাকে তাহলে ফেলু মিত্তিরের বিশেষ কিছু করবার নেই। সেখানে পোদ্দার মশাই টেক্কা মেরে বেরিয়ে যাবেন। কিন্তু অশ্বিনী বাবুর কথা শুনে অশ্বিনী বাবু যে সত্যি কথা বলছেন সেটাই বা মেনে নিয়ে কি করে? সেদিন ওর কথায় যে ইন্দ্রনারায়ণ সরাসরি না করে দেননি, সেটাই বা কে বলতে পারে? চাকি কই? আচ্ছা, বাড়ির লোক যদি খুন করে থাকে? সেটার সম্ভাবনা একেবারে বাদ দেওয়া যায় না। কীর্তিনারায়ণ তাঁর ছোট ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি যদি তাঁর বিলে ইন্দ্রনারায়ণকে বেশি টাকা দিয়ে থাকেন, তাতে বড় ভাইদের কি মনে হতে পারে না ছোট ভাইকে হটিয়ে তাদের শেয়ারটা কিছুটা বাড়িয়ে নেওয়া? এইটা কিন্তু আপনি মোক্ষম বলেছেন মশাই। কিন্তু ব্যাপার কি জানেন, খুন জিনিসটা করা অত্যন্ত কঠিন। প্রচন্ড তাগিদ না থাকলে সাধারণ মানুষের পক্ষে খুনের সাহস সঞ্চয় করা সম্ভব নয়। আগে অন্য ভাই দুটোকে একটু বাজিয়ে নিই, তারপর তেমন বুঝলে ওটা নিয়ে ভাবা যাবে। ফেলুদার কপালে ভ্রুকুটি তাও যাচ্ছে না দেখে জিজ্ঞেস করলাম সে কি ভাবছে। ফেলুদা বলল, সেকেন্ড ব্রাদার হরিনারায়ণের কথা। কেন? লোকটা আমার ওয়েস্টার্ন মিউজিকের ভক্ত, ক্লাসিক্যাল মিউজিক। এই নিয়ে যে দুটো প্রশ্ন করব তারও জো নেই, কারণ ফেলু মিত্তির ও ব্যাপারে একেবারেই কাঁচা। আমার কাছে একটা পাশ্চাত্য সঙ্গীতের এনসাইক্লোপিডিয়া আছে,
এক ভলিউম 750 পাতা। তাতে আপনি ওয়েস্টার্ন মিউজিক সম্বন্ধে যা জানতে চান সব একবারে এমনি করে পেয়ে যাবেন। আপনিও বই নিয়ে কি করছেন? ওটা একটা সেটের মধ্যে পড়ে গিয়েছিল, তাতে হিস্ট্রি, জিওগ্রাফি, মেডিসিন, সায়েন্স সব ছিল। আমি নিজে উল্টে পাল্টে একবার দেখেওছি। এই হেডন, মোজার্ট, বেথোভেন সব বড় বড় সুরকারদের জীবনী রয়েছে। আমি এসব সুরকারদের রচনা শুনিনি বটে, কিন্তু এদের নামের উচ্চারণগুলো অন্তত আমার জানা আছে। কিন্তু আপনার নেই। কিরকম? হাইডেন, মোৎসার্ট, বেথোভেন, এই হলো আসল উচ্চারণ। হাইডেন, মোৎসার্ট, বেথোভেন। থ্যাংক ইউ স্যার, আর ভুল হবে না আমার। এখনই দিতে পারেন বইটা? আলবাত, আপনার জন্য এনি টাইম। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গড়পাড় গিয়ে লালমোহনবাবুর বইটা তুলে নিয়ে ভদ্রলোককে বাড়িতে রেখে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরলাম। বাকি দিনটা ফেলুদার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি, কারণ সে ঘর বন্ধ করে এনসাইক্লোপিডিয়া অফ ওয়েস্টার্ন মিউজিক পড়ল। শনিবার সকাল 10টায় বোসপুকুরে গিয়ে প্রথমেই যার সঙ্গে কথা হলো সে হলো হরিনারায়ণ বাবুর মেয়ে লীনা। লীনার আজ স্কুল ছুটি। সে কদিন থেকেই শুনেছে বাড়িতে ডিটেকটিভ এসেছে, তাই উদ্গ্রীব হয়ে আছে। ফেলুদার ভক্ত হওয়াতে তার সঙ্গে কথা বলতে আরো সুবিধে হলো। তোমার ছোট কাকা তোমাকে খুব ভালোবাসতেন, তাই না? শুধু ভালোবাসতেন না, আমরা দুজনে বন্ধু ছিলাম। কাকার সব লেখা আগে আমাকে পড়ে শোনাতেন। আমার যদি কোনো জায়গায় গোলমাল লাগতো তাহলে কাকা সেটা বদলে দিতেন। আর গান? আমাকে প্রথম শোনাতেন। তুমি নিজে গান ভালোবাসো? আমি পিয়ানো শিখছি। তার মানে তো বিলিতি বাজনা। হ্যাঁ, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে আর কাকার গানও ভালো লাগতো। আমি নিজেও গান করি একটু একটু। তোমার কাকা কোনোদিন ভারত অপেরা ছেড়ে দেবার কথা তোমাকে বলেছিলেন? বিনা পানি অপেরা কাকাকে অনেক টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু আমার মনে হয় না কাকা কোনোদিন ভারত অপেরা ছাড়তেন। আমায় বলতেন, আমার শেকড় ভারত অপেরায়, শেকড় তুলে অন্য জায়গায় গেলে কি আর আমি বাঁচবো? কাকা একটা নতুন নাটক লিখছিলেন, সেটা তুমি জানো? হ্যাঁ জানি, সম্রাট অশোক তো শেষ হলো না। তাছাড়া কাকার 4টে নাটক লেখা ছিল। এছাড়া ওর প্রায় 15-20টা খুব ভালো ভালো গান লেখা ছিল, যেগুলো এখনো যাত্রায় ব্যবহার হয়নি। আর নাটকের খসড়া যেগুলো ছিল সেও প্রায় 8-10টা হবে, সেগুলো তো খসড়াই রয়ে গেল। লীনার সঙ্গে কথা বললাম প্রদ্যুম্ন বাবুর ঘরে। খুব সাদাসিধে ঘর, লাইব্রেরির ঠিক পাশেই। ভদ্রলোক বললেন যে ওর রিসার্চের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এরপর কাগজপত্র সব নিয়ে বইটা লেখার জন্য শ্রীরামপুরে ওর বাড়িতে চলে যাবেন। ওর আন্দাজ 1 বছর লাগবে বইটা লিখতে। অবশ্যই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে, সেটা বোধহয় বুঝতেই পারছেন। তার বুঝতে পারছি না, সে কথা তো পুলিশ আগেই বলে দিয়েছে। আপনি চলে গেলে কীর্তিনারায়ণ বাবু সেক্রেটারি কি হবে? আমি অন্য একটি ছেলেকে বদলে দিয়ে যাব। জীবনী একবার লিখতে আরম্ভ করলে অন্য কোনো দিকে মন দিতে পারবো না। ফেলুদা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল, আর ঘরের দরজা দিয়ে বাইরের কি অংশ দেখা যায় সেটাও দেখছিল। দেখলাম প্রদ্যুম্নবাবুর শোবার ঘর থেকে ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরের দরজাটা দেখা যায়, কিন্তু লাইব্রেরি থেকে দুটোর একটা ঘরও দেখা যায় না। ঘরের পিছনের জানলা দিয়ে বাইরে গলি দেখা যায়, যদু নস্কর লেন। বোসপুকুর রোডটা হলো বাড়ির সামনে, অর্থাৎ দক্ষিণ দিকের বাগানের পরে। লীনা ইতিমধ্যে তার বাবা হরিনারায়ণ বাবুকে আমাদের কথা বলে রেখেছে। আমরা দোতলায় দক্ষিণ দিকের বারান্দার পাশে একটা বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। বেশ সুন্দর ঘরখানা, তাতে কিছু দামি পুরনো জিনিসও রয়েছে বলে মনে হলো, যেসব জিনিস মানুষ কিউরিওর দোকান থেকে কেনে। ঘরের একপাশে একটা বড় তাকে হাইফাই যন্ত্র, রেকর্ড আর ক্যাসেট চালানোর জন্য, আর তাকের উপরে দুদিকে দুটো স্টিরিও স্পিকার। হরিনারায়ণ বাবুকে দেখেই লীনার বাবা বলে বোঝা যায়। বেশ সুপুরুষ চেহারা, রং এ বাড়ির আর সকলের মতোই ফর্সা, খালি শরীরে মাংসটা একটু বেশি। ভদ্রলোক ফেলুদা আর লালমোহন বাবুকে বললেন, আপনাদের দুজনের নামই তো শোনা বলে মনে হচ্ছে। এখন বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। ফেলুদা প্রথমেই কাজের কথায় গেল না, বলল, আপনার তো দেখছি বিরাট গান বাজনার কালেকশন। হ্যাঁ, তা 20 বছর হলো শুনছি এই ওয়েস্টার্ন মিউজিক, ওটাতেই কান বসে গেছে। দিশি আর ভালো লাগে না। আপনার কোনো ফেভারিট কম্পোজার আছে নাকি? চাইকভস্কি খুব ভালো লাগে, তাছাড়া সুমন, ব্রাহমস, শপা। অর্থাৎ রোমান্টিক যুগটাই আপনার বেশি প্রিয়? হ্যাঁ, বলতে পারেন। আপনার ছোট ভাই বেহালা বাজালেও বিলিতি সঙ্গীতের দিকে ঝোঁকেননি বোধহয়? না, ওর ব্যাপারটা ছিল একেবারে উল্টো।
শুনেছি ওর নাকি ট্যালেন্ট ছিল, কিন্তু যাত্রা দেখার কোনো তাগিদ কোনোদিনও অনুভব করিনি আমি। আমার স্ত্রী আর মেয়ে গেছে কয়েকবার। ইন্দ্রনারায়ণের মৃত্যু সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? ব্যাপার কি জানেন, ও যে ক্লাসের লোকেদের সঙ্গে মেলামেশা করত তাদের তো আর ঠিক ভদ্রলোক বলা চলে না। যাত্রার পরিবেশটাই তো খারাপ। কোথায় কার সঙ্গে কি গোলমাল পাকিয়ে রেখেছে কে জানে। তারই একজন এসে বদলা নিয়েছে হয়তো, এছাড়া আর কি। জিনিসপত্র যখন কিছুই চুরি যায়নি তখন আর কি কারণ থাকতে পারে আমি তো বুঝতে পারছি না কিছু। বেসিক্যালি ওর সঙ্গই ওর কাল হয়েছিল। আপনি এনকোয়ারি করতে চাইলে ওই যাত্রা পার্টিগুলোতে গিয়েই করুন, কারণ এখানে বিশেষ সুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। পুলিশে খবর কি আপনার দাদা দেন? আমি, দাদা দুজনেই দিই। বাড়িতে খুন হলে সেটাই তো স্বাভাবিক। চট করে কেউ প্রাইভেট ডিটেকটিভ ডাকে কি? বাবার তাই ইচ্ছে ছিল, কিন্তু বাবা চিরকালই ছিটগ্রস্ত। কি করে যে ব্যারিস্টারি করেছেন এতদিন কে জানে। আপনার বাবা বোধহয় আপনার ছোট ভাইকে খুব ভালোবাসতেন। সেটাও তো ওই ছিটেরই উদাহরণ। বাবা গতানুগতিকতা পছন্দ করেন না। এই ব্যাপারে বাবার সঙ্গে আমাদের পূর্বপুরুষ কন্দর্প নারায়ণের অদ্ভুত একটা মিল আছে। ফেলুদা উঠে পড়ল। আমিও বুঝতে পারলাম যে এই ভদ্রলোকের সঙ্গে আর কথা বলে কোনো ফল হবে না। বড় ভাই দেবনারায়ণ ছিলেন বাড়ির পশ্চিম দিকের বারান্দায় বেতের চেয়ারে বসে। সামনে বেতের টেবিল, তার উপর চিল্ড বিয়ার রাখা। আমাদের অভিবাদন জানিয়ে ভদ্রলোক বিয়ার অফার করলেন। আমরা স্বভাবতই মাথা নেড়ে না জানালাম। প্রাইভেট ডিটেকটিভ এমপ্লয় করা বুঝি বাবার প্ল্যান? বোধ হয় তাই, কারণ আর কারোরই শখের গোয়েন্দার উপরে আস্থা নেই। এই জিনিস উপন্যাসে চলে, রিয়েল লাইফে চলে না। আমার ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবেন তো, সেটা অনুমান করেই বলছি। ইন্দ্রনারায়ণ ছিল আমাদের পরিবারের কলঙ্ক, ব্ল্যাক শিপ। আমাকে ক্লাবে অনেক সময় লোকে তার কথা জিজ্ঞেস করতো, তার যাত্রা কেমন চলছে, গান পপুলার হচ্ছে কিনা, সে বেহালা কেমন বাজায় ইত্যাদি। আমি মাথা হেড না করে কোনো কথার জবাব আজ অব্দি দিতে পারিনি। আমাদের আপন ভাইয়ের এই দশা হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, তার উপর আমার কোনো সহানুভূতি নেই। আর আপনিও যে তদন্তের ভার নিয়েছেন, আপনার উপরেও আমার কোনো সিম্পাথি নেই। ওকে খুন করেছে যাত্রা দলের গুন্ডা। দে আর অল পোটেনশিয়াল ক্রিমিনালস। আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন? দেবনারায়ণ বাবুর সঙ্গে কথাও এইখানেই শেষ হয়ে গেল। নিচে আসার সময় ফেলুদা প্রদ্যুম্ন বাবুকে বলল, একটা জিনিস দেখার বড় কৌতূহল হচ্ছে আমার। কন্দর্প নারায়ণের বিলেতের ডায়েরি কটা খণ্ড আছে সব শুদ্ধ? দুটো। উনি বিলেতে ছিলেন 1 বছরের কিছু বেশি। ওটা দিন তিনেকের জন্য ধার পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। ফেলুদা তার থলিতে দুটো বই নিয়ে নিল। আমরা আবার বাড়ি মুখ রওনা দিলাম। এরকম মনে হচ্ছে মরাই। লালমোহনবাবু প্রশ্ন করলেন এক মুঠো ডালমুট মুখে পুরে। আমরা বোসপুকুর থেকে ফিরেছি মিনিট 15 হলো। শ্রীনাথ সবেমাত্র 4 ডালমুট দিয়ে গেছে। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, শুধু অপেরায় খাওয়া খাওয়াই হলে ব্যাপারটা অনেক সহজ হতো, কিন্তু এখানে তা হচ্ছে না। বাড়ির লোকদের একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। অবশ্য দু ভাইয়ের মেজাজ ছাড়া এখনো তাদের বিষয়ে আর বিশেষ কিছু জানা যায়নি। দুজনের মধ্যে কারোর যদি টাকার টানাটানি দেখা দিয়ে থাকে, তাহলে ছোট ভাই যাতে বাপের টাকা না পায় সেদিকে সে দৃষ্টি দিতে পারে। কীর্তিনারায়ণ যদি তার ছোট ছেলেকে বেশি টাকা দিয়ে থাকেন, তাহলে তো তাকে সে উইল চেঞ্জ করতে হবে। তার ফলে অবশিষ্ট দু ভাইয়ের ভাগে নিশ্চয়ই বেশি করে পড়বে। আমার কিন্তু দেবনারায়ণকে ঠিক ভালো লাগলো না। ওরকম একটা কাঠখোট্টা লোক সচরাচর দেখা যায় না। বাড়িতে দেখে এদের পুরোপুরি বিচার করা যাবে না। আমার জানার ইচ্ছে সন্ধ্যেবেলা ওরা ক্লাবে গিয়ে কি করেন। সেটা জানছেন কি করে? 2 ক্লাবেই আমার চেনা লোক মেম্বার আছে। দুজনেই আমার সহপাঠী ছিল। বেঙ্গল ক্লাবে অনিমেষ সোম আর স্যাটারডে ক্লাবে ভাস্কর দেব। দুজনেই বড় চাকুরে। তাদের জিজ্ঞেস করলেই বলে দেবে। এই ক্লাবগুলোর নামই খালি শুনেছি মরাই, ভেতরে যে কি বস্তু আমি তো জানি না। আপনার ভর্তি হবার মতো তেমন কিছুই নেই। আপনি মদ্যপান করেন না, তাস খেলেন না, বিলিয়ার্ড খেলেন না। আপনি ক্লাবে গিয়ে কি করবেন? হ্যাঁ, তা বটে। ফেলুদা আর সময় নষ্ট করলো না।
প্রথমে বেঙ্গল ক্লাবের মেম্বার অনিমেষ সোমকে ফোন করলো। অবশ্যই 7 বার ডায়াল করার পর তবেই নম্বরটা পাওয়া গেল। একতরফা কথা শুনে পুরো ব্যাপারটা আঁচ করতে পারলাম না, তাই ফেলুদা খুলে বলে দিল। দেবনারায়ণ বাবু ক্লাবে যান নিয়মিত এবং অধিকাংশ সময় মদ খেয়ে চুর হয়ে থাকেন। খেলাধুলার মধ্যে নেই, লোকজনের সঙ্গে আড্ডা প্রায় মারেন না বললেই চলে। লন্ডনের খবরের কাগজ নিয়মিত পড়েন। আরেকটা ব্যাপার, ভদ্রলোকের অফিসে গন্ডগোল যাচ্ছে, স্ট্রাইক হবার সম্ভাবনা আছে। এরপর ফেলুদা ভাস্কর দেবকে ফোন করে একবারে পেয়ে গেল। এখানে শুধু ফেলুদার দিকটা শুনেই মোটামুটি পুরো ব্যাপারটা আঁচ করে নিলাম। কে ভাস্কর কথা বলছিস? আমি ফেলু, প্রদোষ মিত্তির। তুই তো স্যাটারডে ক্লাবের মেম্বার, তাই না? হ্যাঁ, তোদের একজন মেম্বার সম্বন্ধে একটু ইনফরমেশন দরকার ছিল, হরিনারায়ণ আচার্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার ভাই খুন হয়েছে। এই লোকটা মানুষ কেমন, তোর সঙ্গে আলাপ আছে নিশ্চয়ই? ও বাবা, জুয়ারি, হেভি স্টেকসে পোকার খেলে। তার মানে গ্রেট গ্র্যান্ডফাদারের বাতিকটা পেয়েছে আর কি। তুইও খেলেছিস ওর সঙ্গে? দেনা বেড়ে যাচ্ছে তাও খেলা থামায়নি, তার মানে তো খুবই নেশা বলতে হবে। এনিওয়ে, অনেক ধন্যবাদ ভাই। আমার উপর আবার তদন্তের ভার পড়েছে, তাই এদিক সেদিক থেকে তথ্য সংগ্রহ করছি। ঠিক আছে, আসি। ফেলুদা ফোন রেখে বলল, বোঝো, লোকটা খুন করবে কি, বরং তহবিল তছরুপ করলে বুঝতে পারতাম। দেদার দেনা হয়ে গেছে তাসের জুয়াতে, অথচ দেখে বোঝবার কোনো উপায় নেই। লালমোহন বাবু হঠাৎ ভীষণ এক্সাইটেড হয়ে পড়লেন। ও মশাই, এই যে ভীষণ সাংঘাতিক ব্যাপার। বাপ না মরলে তো উইল থেকে কোনো টাকা আসছে না। টাকার যদি দরকারই হয় ছেলের, তাহলে এবার তো কীর্তিনারায়ণের খুন হওয়া উচিত। আপনার গোয়েন্দাগিরিতে মাথা খুলে যাচ্ছে লালমোহন বাবু, আপনি খুব ভুল বলেননি। তাহলে মশাই, এই ব্যাপারে তো সতর্কতা অবলম্বন করতে হবে। শুনুন। ফেলুদা চায়ের কাপটা নামিয়ে চেয়ারে একটু এগিয়ে বসে বলল, আপনাকে আগেও বলেছি, খুন জিনিসটা অত সহজ নয়। ও বাড়িতে পুলিশ মোতায়েন আছে, একটা খুন ইতিমধ্যে হয়ে গেছে। ছোট ভাই যে বাবার প্রিয় ছিল এ কথাও অজানা নেই। সেখানে ছোট ভাই খুন হবার পর যদি বাবাও খুন হন, তাতে দু ভাইয়ের উপর যে পরিমাণ সন্দেহ বর্তাবে, তাতে তারা কোনো মতেই পার পাবে না। এক তো পুলিশ, তার উপর ফেলুমিত্তির। তাদের নিজেদের কি প্রাণের ভয় নেই? উইলের জন্য যদি ইন্দ্রনারায়ণকে খুনও করা হয়ে থাকে, বাপকে মারার কোনো তাড়া নেই, কারণ ভদ্রলোকের ৭৯ বছর বয়স, ডায়াবেটিসের রোগী, একটা স্ট্রোক ইতিমধ্যে হয়ে গেছে, ওর আর কদিন। তবে হ্যাঁ, হরিনারায়ণের সম্বন্ধে তথ্যটা জরুরি তথ্য। বাড়িতে মানুষটাকে চেনা যায়নি। আমি জানতাম যারা গান বাজনার ভক্ত তারা সাধারণত কোমল প্রবৃত্তির লোক হয়। এ দেখছি একেবারে অদ্ভুত কম্বিনেশন। পুরো ফ্যামিলিটাই তাই মশাই। কথাটা বলে সামনে পড়ে থাকা শনিবারের স্টেটসম্যানটা হাতে তুলে নিলেন লালমোহন বাবু। ফেলুদাও চোখ ঘুরিয়েছিল কাগজটার দিকে। হঠাৎ কি জানি দেখে সে কাগজটা লালমোহন বাবুর হাত থেকে ছিনিয়ে নিল। এই দেখি। তারপর মিনিট খানেক ধরে পিছনের পাতায় চোখ বুলালো। তারপর কাগজটা হাত থেকে নামিয়ে রেখে বলল, আই সি। মিনিট খানেক পরে আবার বলল, বুঝলাম। তারপর আরো আধ মিনিট পরে বলল, এই ব্যাপার। লালমোহন বাবু এবার আর থাকতে না পেরে বললেন, কি বুঝলেন মশাই? বুঝলাম গোয়েন্দা হলেও আমার জ্ঞান কত সীমিত। বুঝলাম এখনো আমার অনেক কিছু শেখার আছে। ফেলুদা যখন রহস্য করতে চায় তখন তার জাল ভেদ করে এমন সাধ্য কারণ নেই। কাজে ও যখন মিনিট খানেক পরে বলল, আজ একটা নতুন অভিজ্ঞতা হবে, তখন বুঝলাম এটাও রহস্যেরই একটা অঙ্গ। কি ব্যাপার মশাই? আজ আমরা তিনজনেই রেসের মাঠে যাচ্ছি। সে কি, রেসের মাঠে? কেন মশাই? এটা আমার অনেক দিনের একটা শখ। আজ বিকেলটা আমরা ফ্রি আছি। কলকাতায় এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে প্রতি শনিবার, সেই গতকাল থেকে, কিন্তু আমরা তার ধারে পাশেও যাব না, এটা মোটেই ঠিক নয়। অন্তত একবারের জন্য সব রকম অভিজ্ঞতা হয়ে থাকা ভালো। এই কথাটা অনেকদিন আমারও মনে হয়েছে মশাই। আসলে ব্যাপারটা কি জানেন, চেনা কেউ যদি দেখে পেলে জুয়ারি ভাবে, এটা সংকোচ হয় মশাই। এবারে সেটার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ আমরা তিনজনেই যাব ছদ্মবেশে। লালমোহন বাবু লাফিয়ে উঠলেন, ছদ্মবেশ? এটা দুর্দান্ত ব্যাপার মশাই। আমাকে একটা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে দেবেন,
আমি মনে মনে তাই ভাবছিলাম। গ্রেট। মেকআপে ফেলুদার জুড়ি নেই সেটা আগেও বলেছি, কিন্তু এতদিন শুধু ওর নিজের মেকআপই দেখেছি। এবার ও আমাকে আর লালমোহন বাবুকে যেভাবে মেকআপ করলো তাতে আয়নায় নিজেদের চেহারা দেখে নিজেরাই হকচকিয়ে গেলাম। লালমোহন বাবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি আর ঢেউ খেলানো চুল, আর আমার গোঁফ দাড়ি আর পার্ক স্ট্রিট মার্কা ঝাঁকড়া চুলের কোনো তুলনা নেই। ফেলুদা নিজে একটা চাড়া দেওয়া মিলিটারি গোঁফ লাগিয়েছে আর একটা পরচুলা পরেছে যাতে মনে হলো চুলটা ছোট করে ছাঁটা। এই সামান্য ব্যাপারেই ওর চেহারায় আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। রেসের মাঠে যে কোনোদিন যাব সেটা ভাবতেই পারিনি। রাস্তার ভিখিরি থেকে রাজা মহারাজা অবধি সবাই যদি কোথাও একই উদ্দেশ্য নিয়ে একই জায়গায় জমায়েত হয় তো সেটা হলো রেসের মাঠ। এমন দৃশ্য কলকাতা শহরে আর কোথাও দেখা যায় না, কোথাও দেখার সম্ভাবনাও নেই। একমাত্র রেসের মাঠেই মুড়ি মিষ্টি একদল। ঘোড়দৌড় এখনো শুরু হয়নি। আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এক জায়গায় একটা বেড়ায় ঘেরা মাঠের মধ্যে যেসব ঘোড়া রেসে দৌড়বে তাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। ফেলুদা বলল এই জায়গাটাকে বলে প্যাডক। আর একটা জায়গা যেখানে একটা একতলা বাড়ির গায়ে সার সার জানলা, সেখানে বেট প্লেস করা হচ্ছে। সকলের মতো আমরাও একটা করে রেসের বই কিনে নিয়েছি। অভিনয় ভালো হবে বলে লালমোহনবাবু সেটা ভয়ঙ্কর মনোযোগের সঙ্গে পাতা উল্টে দেখছেন। আমরা ছিলাম সবসুদ্ধ আধ ঘন্টা। প্রথম রেসটা দেখলাম, লোকদের মরিয়া হয়ে ঘোড়ার নাম ধরে চিৎকার করা শুনলাম। তারপর ফেলুদা হঠাৎ এক সময় বলল, যে প্রয়োজনে আসা সেটা যখন মিটে গেছে তখন আর বৃথা মেকআপের বোঝা বয়ে কি লাভ? কি প্রয়োজনের কথা বলছে জানি না, জিজ্ঞেস করলে উত্তর পাবো এমন ভরসাও নেই। তাই আমরা তিনজন বাইরে বেরিয়ে এসে লালমোহন বাবুর গাড়ি খুঁজে বার করে তাতে চেপে বসলাম। রবিবার সকালে দারোগা মণিলাল পোদ্দারের ফোন এলো। বললেন, কিছু এগোলেন? আগে মানুষগুলোকে চেনার চেষ্টা করছি, নইলে এগোতে পারবো না। বেশ জটিল কেস বলে মনে হচ্ছে। মণিলাল বাবুর কথা থেকে জানা গেল যে আর একবার আচার্য বাড়িতে ডাকাত পড়লে উনি আশ্চর্য হবেন না। প্রথমবার তো খুনই করেছে, কোনো জিনিস তো নেয়নি। ওর ধারণা যাত্রার যে দলটা খুন করিয়েছে তারা ইন্দ্রনারায়ণ বাবুর অন্য নাটক আর গানগুলো হাতাবার চেষ্টা করবে। বোসপুকুরের কাছেই একটা গলি আছে, রাম পরামানিক লেন, সেটা নাকি নোটোরিয়াস গুন্ডাদের আড্ডা। তাছাড়া এটাও মণিলাল বাবু সন্দেহ করছেন যে আচার্য বাড়ির বেয়ারা সন্তোষের সঙ্গে হয়তো এই গুন্ডা দলের যোগ সাজস আছে। ফেলুদা প্রশ্ন করল, আপনারা কি বাড়ির পেছনের যদু নস্করের গলিতে পুলিশ পাহারা রাখছেন? হ্যাঁ, তা রাখা হচ্ছে। ওই কি তেমন দরকার হলে একবার অন্তত এক রাতের জন্য তুলে নেওয়া যেতে পারে কি? আপনি কি গুন্ডাদের প্রলোভন দেখাতে চান? ঠিক তাই। তা বেশ, আপনার প্রয়োজন হলে বলবেন, আমরা পাহারা সরিয়ে নেব। পোদ্দার মশাইয়ের ফোনটা এসেছিল 7:30টার সময়। তার 15 মিনিট পরেই ফোন করলেন প্রদ্যুম্নবাবু। বললেন আধ ঘন্টা থেকে নাকি চেষ্টা করছেন। ব্যাপার গুরুতর। গতকাল রাত্রে 12টার সময় নাকি চোর এসেছিল আচার্য বাড়িতে। ইন্দ্রনারায়ণ বাবুর ঘরে ঢুকেছিল নিশ্চয়ই কোনো চাকরের সাহায্যে, কারণ পিছনের গলিতে পুলিশ পাহারায় আছে। একটা শব্দ পেয়ে প্রদ্যুম্নবাবু নাকি তার কাজের ঘর থেকে বেরিয়ে আসেন বারান্দায়, তাতেই চোরটা পালায়। প্রদ্যুম্নবাবু দৌড়ে গিয়ে লোকটাকে ধরবার চেষ্টা করেছিলেন, কিন্তু সে ধাক্কা দিয়ে প্রদ্যুম্নবাবুকে মাটিতে ফেলে দেয়। ফলে ভদ্রলোকের হাঁটুতে চোট লেগেছে, উনি নাকি খুঁড়িয়ে হাঁটছেন। ফোন রাখার পর ফেলুদা বলল, এখন সত্যিই মনে হচ্ছে ওর কাগজপত্র সরাবার উদ্দেশ্যেই ইন্দ্রনারায়ণ বাবুকে খুন করা হয়েছিল।
যে লেখকের নাটক আর গানের এত চাহিদা, সে 5-5খানা নাটক আর 15-20খানা গান লিখে রেখে যাবে, আর তার উপরে চোখ পড়বে না অন্য যাত্রা দলের? অবশ্যই নিয়ম মতো সেই সব গান আর নাটক ভারত অপেরারই প্রাপ্য। তারা যাতে না পায় সেই জন্যেই এগুলো হাতাবার এত উদ্যোগ। আচ্ছা, অন্য যাত্রার দল যদি ইন্দ্রনারায়ণের এইসব গান আর নাটকের কথা জেনে থাকে, তাহলে সে কথা নিশ্চয়ই ইন্দ্রনারায়ণ নিজেই বলেছেন। তার মানে তিনি ভারত অপেরার প্রতি যতটা লয়াল ছিলেন ভাবছিলাম, আসলে হয়তো ততটা ছিলেন না। সত্যি হয়তো তিনি অন্য দলে যাবার কথা ভাবছিলেন। কিন্তু তাহলে খুনটা করলো কে এবং কেন? হয়তো বিনাপানি অপেরাকে ইন্দ্রনারায়ণ কথা দিয়েছিলেন, তাই আরেকটা দল সে পথ বন্ধ করেছে। ফেলুদা গম্ভীরভাবে মাথা নেড়ে আমার কথায় সায় দিল। সত্যি এখনো পর্যন্ত রহস্যের কোনো কিনারাই হলো না। ফেলুদা তার বিখ্যাত সবুজ খাতা খুলে কি যেন লিখতে শুরু করলো। আজ সকাল থেকেই তাকে ভীষণ সিরিয়াস দেখছি। কি যে নতুন চিন্তা তার মাথায় এসেছে সেটা বুঝতে পারছি না। 9টার সময় যথারীতি লালমোহন বাবু এসে হাজির হলেন। ফেলুদা বলল, আপনার মিউজিক এনসাইক্লোপিডিয়াটা আরো 2-4 দিন রাখছি। 2-4 দিন কেন, 2-4 মাস রাখলেও কোনো আপত্তি নেই মশাই। অনেক কিছু নতুন জ্ঞান অর্জন করছি বইটা থেকে। মেলোডি, হারমোনি, পলিফনি, কাউন্টার পয়েন্ট, অনেক কিছু জানা গেল। মিউজিকের ইতিহাসেও দেখছি রহস্য রয়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কম্পোজার মোৎসার্টকে নাকি আরেক কম্পোজার স্যালিয়েরি বিষ খাইয়ে হত্যা করেন, অথচ এই ক্রাইমের কোনো কিনারা হয়নি। না না, সে তো বুঝলুম, কিন্তু আজ আমাদের প্ল্যানটা কি? আচার্য বাড়িতে নাকি কাল আবার ডাকাত পড়েছিল, কিন্তু প্রদ্যুম্নবাবুর তৎপরতার জন্য সে কিছু করতে পারেনি। আমার বিশ্বাস রাত্রিরে ও বাড়িটাকে একটু চোখে চোখে রাখা ভালো। রাত্রিরে? হ্যাঁ, এই ধরুন 11:30 থেকে শুরু করে এই 1টা-1:30 পর্যন্ত। সেটা কি করে সম্ভব হচ্ছে মশাই? বাড়ির উত্তর গা ঘেঁষে গলি গেছে, উত্তর দিকেই পেছনের দরজা। ধরুন যদি সেই গলির ফুটপাতে বসে থাকা যায় বাড়ির দিকে চোখ রেখে। কি ফুটপাতে বসে থাকা? 3 জন ভদ্রলোক ফুটপাতে বসে থাকবে, রাস্তার লোক সন্দেহ করবে না? তা করবে না যদি তাদের আর ভদ্রলোক বলে না মনে হয়। ও মশাই, আমার সেই ছদ্মবেশ নাকি? ফেলুদার প্ল্যানটা শুনে মাথা ঘুরে গেল। বোঝাই যাচ্ছে ও আবার ছদ্মবেশের কথা বলছে, কিন্তু কি ছদ্মবেশ? উত্তরটা ফেলুদাই দিল। আপনি কি তাস একেবারেই খেলেননি? স্ক্রু খেলতুম এককালে, আর ওই গোলাম চোর। যাই হোক, তাস চেনেন তো? গোলাম দেখলে সাহেব বলে ভুল হবে না তো? আর চিড়িতন দেখলে ইস্কাপন? তাহলে 3 জন প্লাস হরিপদ বাবু মিলে 29 খেলবো। উৎকলবাসী 4 জন চাকর হয়ে যাব আমরা। মেকআপের ভার অবশ্যই আমার ওপর। নেহাতি কথা বলার দরকার হলে বলা হবে, আর তখন অকারান্ত শব্দ হসন্ত দিয়ে শেষ করা চলবে না। অর্থাৎ তাস হবে তাস, সাহেব হবে সাহেব। বুঝেছেন? বুঝেছি, মিস্টার মিত্তি। লালমোহন বাবুর চোখে একটা ভাষা ভাষা চাহনি দেখে বুঝতে পারলাম তিনি বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন। আমি অবাক ভাবটা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তবে এটা বুঝেছি যে তদন্তটা বেশ জমে উঠেছে। লালমোহন বাবু 12টা নাগাদ যাওয়ার সময় বলে গেলেন আবার সন্ধ্যে 7টায় আসবেন, আমাদের বাড়িতেই খাবেন। তারপর আমরা এখান থেকে মেকআপ নিয়ে 11টা নাগাদ চলে যাব যদু নস্কর লেনে। গলিটা দেখে নিরিবিলি বলেই মনে হয়েছে। একটা ল্যাম্পপোস্ট দেখে তার নিচে চাদর বিছিয়ে বসে খেললেই হবে। হরিপদবাবু তার বাড়ি থেকে 1 প্যাকেট পুরনো তাস এনে দেবেন বলেছেন। খেলাটা সন্ধ্যাবেলায় লালমোহনবাবুকে মোটামুটি শিখিয়ে নেওয়া হবে। ফেলুদার উত্তেজনা থাকলেও বোঝার উপায় নেই। সে সারাদিন মিউজিক এনসাইক্লোপিডিয়া পড়েছে, আর আমি পত্রিকার পাতা উঠেছি। এই মেকআপটা সহজ ছিল, তাই আমরা অনায়াসেই 10:30টার মধ্যে তৈরি হয়ে নিলাম। ধুতিগুলোকে চায়ের জলে ভিজিয়ে একটু ময়লা করে নিয়েছিলাম। চাদর আর তাস দুটোই মোক্ষম এনেছিলেন হরিপদবাবু। লালমোহনবাবুকে 29 শিখিয়ে 2 হাত খেলে নেওয়া হয়েছে। ভদ্রলোক খালি মনে মনে বিড়বিড় করে চলেছেন, গোলাম নহলা টিক্কা 10, সাহেব বিবি 8-7, গোলাম নহলাম। গাড়িটাকে বড় রাস্তায় অন্ধকার একটা জায়গায় পার্ক করে আমরা 4 জন চাদর বগলে নিয়ে যদু নস্কর লেনে গিয়ে হাজির হলাম। অন্যদিন এ রাস্তায় পুলিশ থাকে, আজ ফেলুদার অনুরোধে নেই।
রাস্তার একপাশে একটা বিরাট জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে আচার্যদের বাড়ি। উত্তর দিকের ঘরগুলোর পিছন দিকটা রাস্তার উপর পড়েছে। তার মধ্যে বাঁ দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে প্রথম হলো লাইব্রেরি, তারপরেই হলো প্রদ্যুম্নবাবুর শোবার ঘর। ঘরের সারির শেষে হলো বাড়ির পিছনের দরজা, সেটা এখন বন্ধ। লাইব্রেরি আর প্রদ্যুম্নবাবুর ঘর দুটোতেই আলো জ্বলছে, তবে ভদ্রলোক যে কোন ঘরে রয়েছেন সেটা রাস্তা থেকে বোঝার কোনো উপায় নেই। আমরা চারজনে ল্যাম্পপোস্টের তলায় চাদর পেতে বসে গেলাম। ফেলুদা তার গায়ের চাদরের তলা থেকে একটা পানের ডিবে বার করে তার থেকে চারজনকে 4টে পান দিয়ে লালমোহনবাবুকে বলল, গালে গুজে রেখে দিন, আর বারবার পিক ফেলবেন না। আচার্য বাড়ি থেকে বোধহয় গ্র্যান্ডফাদার ক্লকে 11টা বাজতে শোনা গেল। লালমোহনবাবু ফেলুদার পার্টনার হয়েছেন, এখন ডাকাডাকি চলছে। ফেলুদা সঙ্গে 1 প্যাকেট বিড়ি এনেছে, তা থেকে একটা হরিপদবাবুকে দিয়ে নিজে একটা ধরিয়ে নিল। 20 ফুটের বেশি চওড়া গলি নয়, আর তাতে লোক চলাচল প্রায় নেই বললেই চলে। ওপাশে কিছু দূরে একটা রিক্সা দাঁড় করানো আছে, তার চালকটা ঘুমিয়ে কাঁদা। আজ বোধহয় অমাবস্যা, কারণ আকাশে মেঘ না থাকলেও বেশ ঘুটঘুটে। মাথার উপর কালপুরুষ দেখা যাচ্ছে। লালমোহনবাবু উড়িয়া ভাষা বলতে চেষ্টা করে একটু বেশি বাড়াবাড়ি করছেন, তাই ফেলুদা একটা শব্দ করে ওকে সতর্ক করল। আশ্চর্য এই যে যদিও আমাদের প্রধান উদ্দেশ্য সময় কাটানো, 29 খেলাটা এমনই যে এরই মধ্যে বেশ জমে উঠেছে। সময় কোথা দিয়ে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আচার্য বাড়িতে একটা ঢং শব্দ পেয়ে 11:30 বেজেছে বুঝে বেশ অবাক লাগলো। ইতিমধ্যে লালমোহনবাবু একবার একটা বিড়ি ধরাবার চেষ্টা করে বিশেষ জুত করতে না পেরে সেটা আবার ফেলে দিয়েছেন। একটা কুকুরের ডাকে আর একটা কুকুর সাড়া দিয়েছে এমন সময় ফেলুদা হঠাৎ আমার হাঁটুতে একটা হাত রাখল। একটা লোক আসছে গলির পশ্চিম দিক থেকে, পরনে ধুতি পাঞ্জাবি, তার উপরে একটা ছাই রঙের চাদর জড়ানো। চাদর আমাদের গায়েও আছে, কারণ অক্টোবর মাসের রাত্রিরে বেশ চিনচিনে ঠান্ডা। লোকটা আমাদের ছাড়িয়ে চলে গেল অন্য ফুটপাত দিয়ে। সে হাঁটছে আচার্য বাড়ির গা ঘেঁষে। এবার সে দরজার কাছাকাছি পৌঁছে হাঁটার গতি কমালো, তারপর দরজার সামনে এসে থামল। 3টে মৃদু টোকা দরজার উপর। কান পেতেছিলাম বলে শব্দটা শুনতে পেলাম। দরজা খুলে গেল, অল্প ফাঁক, ঠিক যাতে একটা মানুষ ঢুকতে পারে। মানুষটা ঢুকে গেল। যে ঢুকে গেল তাকে আমরা 3জনই চিনি। ইনি হলেন বিনা পানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল, অর্থাৎ অশ্বিনীবাবু ঢোকার পর 15 মিনিট হয়ে গেছে। এবার ভদ্রলোক বেরোলেন। তার সঙ্গে যদি কিছু থেকে থাকে তো সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ হাত দুটো চাদরের নিচে। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়েই আবার চলে গেলেন। আমাদের পাহারা সার্থক এবং শেষ। এই দানটা খেলে উঠব। পরদিন সকালে ফেলুদা বোসপুকুরে ফোন করলো প্রদ্যুম্নবাবুকে। আমি বসবার ঘরে মেইন টেলিফোনে কান লাগিয়ে কথা শুনলাম। কে মিস্টার মল্লিক? হ্যাঁ, কি খবর? কাল রাত্রে কিছু হয়নি তো? কই না তো। এক কাজ করুন, আমি ফোনটা ধরছি, আপনি একবার ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরে গিয়ে দেখে আসুন তো সব ঠিক আছে কিনা। 8 মিনিটের বেশি ধরতে হলো না। এবারে প্রদ্যুম্নবাবুর গলার স্বর একেবারে বদলে গেছে। মশাই, তো সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সব নতুন নাটক আর গান হাওয়া। আমি আন্দাজ করেছিলাম বলেই ফোনটা করলাম। এর মানে কি? অন্য রহস্যগুলোর সঙ্গে আরেকটা যোগ হলো। আপনি কি আজ একবার আসবেন?
প্রয়োজন হলে যাব। তার আগে দারোগা সাহেবের সঙ্গে একবার কথা বলতে হবে। ফোনটা রেখে ফেলুদা মনিলাল পোদ্দারের নাম্বার ডায়াল করলো। শুনুন মিস্টার পোদ্দার, গলি থেকে আপনার লোক সরিয়ে নেবার জন্য ধন্যবাদ। কাল সত্যিই কাজ হয়েছে। আপনি অশ্বিনী বাবুর দিকে দৃষ্টি রাখছেন তো? উনি কিন্তু কাল রাত 12টায় আচার্য বাড়িতে গিয়ে ইন্দ্রনারায়ণ বাবুর বহুমূল্য সব কাগজপত্র সরিয়ে নিয়ে গেছেন। লোকটা খুব গোলমেলে। খুনের টাইমের জন্য ওর কোনো অ্যালিবাই নেই। সেদিন রাত্রে আচার্য বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেনি। বলছে পথে ট্যাক্সি বিগড়ে গিয়ে আটকে পড়েছিল, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। তা আপনার প্রোগ্রেস কেমন? মোটামুটি ভালোই। অবশ্যই আমরা তো ঠিক এক রাস্তায় চলছি না, তাই আমার সিদ্ধান্তগুলো আপনার সঙ্গে মিলবে না। তা না মিলুক, যে কোনো রকমের রহস্যের সমাধান হলেই হলো। ফেলুদা কোন রাস্তায় চলছে সেটা জানতে চাইলে উত্তর পাওয়া যাবে না, তাই আমি আর ওদিকে গেলাম না। ফেলুদা ফোন রেখে বলল, আমি একটু বেরোচ্ছি। স্টেটসম্যানের পার্সোনাল কলামে একটা জরুরি বিজ্ঞাপন দিতে হবে। একটা ভালো বেহালার দরকার। স্টেটসম্যানে পরদিনই বেরোলো একটা উৎকৃষ্ট বিদেশি বেহালার প্রয়োজন, অমুক বক্স নাম্বারে লিখে খবর জানানো হোক। এই বিজ্ঞাপনের উত্তর এসে গেল 2 দিনের মধ্যে। চিঠিটা পড়ে ফেলুদা বলল, আমাকে একটু লাউডন স্ট্রিটে যেতে হচ্ছে, বিশেষ দরকার। 8 ঘন্টার মধ্যেই ফিরে এসে ফেলুদা বলল, বেজায় দাম চাইছে। এনসাইক্লোপিডিয়া পড়ে তোমার কি এই বয়সে হঠাৎ বেহালা শেখার শখ হলো নাকি? It is never too late to learn. অর্থাৎ আরো রহস্য। এদিকে লালমোহন বাবুও ঘন ঘন আসছেন আর ছটফট করছেন। একবার আমাকে একা পেয়ে বললেন, তপেশ, তোমার দাদার সব ভালো, শুধু এক এক সময় চুপ মেরে যাওয়ার যে ব্যাপারটা, ওটা মোটে বরদাস্ত করা যায় না। বুধবার পার্সোনাল কলমে বিজ্ঞাপন বেরিয়েছিল। শুক্রবার উত্তর পেয়ে ফেলুদা লাউডন স্ট্রিটে গিয়েছিল। শনিবার সকালে দেখি ওর চেহারা একদম পাল্টে গেছে। গুনগুন করে গান গাইতে গাইতে বলল, আজ আচার্য বাড়ি যেতে হবে। কীর্তিনারায়ণকে এক্ষুনি ফোন করা দরকার। কীর্তিনারায়ণ ফোন পেয়ে বললেন, আপনার কাজ কি মিটে গেছে? তাই তো মনে হচ্ছে। তবে সেটা সম্পূর্ণ মিটবে একটা মিটিং করে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বললে পরে। আর সেই বলাটা বলতে হবে সকলের সামনে। অন্তত আপনি, আপনার 2 ছেলে আর প্রদ্যুম্ন বাবুকে সেখানে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, সেটার এমন কি কঠিন? এরা তো সবাই বাড়িতেই আছে, সে ব্যবস্থা আমি করছি। আপনি চিন্তা করবেন না। কটায় আসছেন? এই ধরুন 10টা। কীর্তিনারায়ণের পর মনিলাল পোদ্দারকে ফোন করে ফেলুদা 10টায় বোসপুকুরে আসতে বলল। লালমোহন বাবু এলেন 9টায়। আমরা 9:30টায় চা খেয়ে বেরিয়ে পড়লাম। আচার্য বাড়িতে পৌঁছে দেখি দারোগা সাহেব এসে গেছেন। ফেলুদা বলল, আজ এই ঘটনার ক্লাইম্যাক্স, অতএব আপনার থাকার প্রয়োজন। দোতলায় যে বৈঠকখানায় প্রথম দিন কীর্তিনারায়ণের সঙ্গে কথা হয়েছিল, আজও সেখানেই বসার ব্যবস্থা হলো। আমরা আসার প্রায় সঙ্গে সঙ্গেই কীর্তিনারায়ণ এসে গেলেন। কই এদের সব ডাকো। প্রদ্যুম্নবাবু বেরিয়ে গেলেন 2 ছেলেকে ডাকতে। প্রথমে এলেন দেবনারায়ণ বাবু, আর এসেই বললেন, পুলিশ তো অনেক দূর এগিয়েছে বলে শুনেছি, তাহলে আবার এই ভদ্রলোকের বক্তৃতা শুনতে হচ্ছে কেন? পুলিশের সঙ্গে সঙ্গে আমিও এগিয়েছি, কিন্তু সেটা একটু অন্য পথে। And murder is not the only crime committed in this case. সেটাও আপনাকে জানানো দরকার। আমি পুরো ব্যাপারটাই পরিষ্কার করে বলতে চেষ্টা করব। ইংরেজিতে যাকে বলে গ্রান্ট, সেই রকম একটা শব্দ করে দেবনারায়ণ বাবু চুপ করে গেলেন। আসলে ভদ্রলোকের মুখে অষ্টপ্রহর পাইপ থাকে, বাপের সামনে সেটা সম্ভব হচ্ছে না বলেই বোধহয় উনি আরো খাপ্পা হয়েছেন। হরিনারায়ণ বাবু এসে কোনো তম্বি করলেন না, কিন্তু তার ভ্রুকুটি দেখে বুঝলাম যে তিনিও ব্যাপারটা পছন্দ করছেন না। সকলে উপস্থিত দেখে ফেলুদা আরম্ভ করলো। 7ই অক্টোবর রাত 12টা থেকে 12:30টার মধ্যে ইন্দ্রনারায়ণ আচার্য খুন হন। তাকে খুন করে কি লাভ হতে পারে এইটা বিচার করার সময় আমরা জানতে পারি যে তিনি ছিলেন তাঁর বাপের প্রিয় পুত্র। অনুমান করা যায় যে কীর্তিনারায়ণের উইলে তাঁর ছেলের প্রতি এই পক্ষপাতিত্ব প্রকাশ পাবে, এবং সেই ছেলে না থাকায় সে উইল বদল হবে। এই বদলানো উইলে তার অন্য 2 ছেলের প্রাপ্তি বেড়ে গেলেও যতদিন কীর্তিনারায়ণ বেঁচে আছেন ততদিন তারা এই টাকা পাচ্ছেন না।
অর্থাৎ ভাইকে খুন করে তাদের ইমিডিয়েট কোনো লাভ নেই। আরেকটা তথ্য আমরা জানতে পারি, সেটা এই যে বিনা পানি অপেরা ইন্দ্রনারায়ণকে ভারত অপেরা ছেড়ে তাদের দলে যোগ দেবার জন্য প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ তাতে রাজি হননি। এই অবস্থায় ভারত অপেরাকে পঙ্গু করার জন্য ইন্দ্রনারায়ণকে খুন করার একটা কারণ থাকতে পারে। এই কাজটা বিনা পানি অপেরা গুন্ডা লাগিয়ে করতে পারে। খুনের দিন রাত 11টা পর্যন্ত ইন্দ্রনারায়ণের সঙ্গে কথা বলেন বিনা পানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভড়। তিনি চলে যাবার ঘন্টাখানেক পর খুনটা হয়। এখানে আরেকটা তথ্য আমাদের খুব কাজে লাগে। আমরা লীনার কাছ থেকে জানতে পারি যে ইন্দ্রনারায়ণের কাছে তাঁর লেখা 5টি নতুন নাটক ও খানকুড়ি গান ছিল। যাত্রার বাজারে যে এই জিনিসের দাম অনেক, সেটা আর বলে দিতে হবে না। আমরা জানি যিনি ইন্দ্রনারায়ণকে খুন করেছিলেন তিনি ইন্দ্রনারায়ণের কাগজপত্র ঘাটাঘাটি করেছিলেন, কিন্তু সময়ের অভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক তার কিছুই সরাতে পারেননি। গতকাল রাত্রে বিনা পানি অপেরার ম্যানেজার এসে নাটক আর গানগুলো নিয়ে গেছেন। তাহলে অনুমান করা যায় যে খুনের একটা উদ্দেশ্য হতে পারে এই নাটক আর গানগুলি হাত করা। এ কাজ কিন্তু বাইরের লোকের পক্ষে সহজ নয়, কারণ ইন্দ্রনারায়ণের কাগজপত্রের সঙ্গে তাদের পরিচয় থাকার সম্ভাবনা কম। ঘরের লোকের পক্ষে এ খবর জানা অনেক বেশি স্বাভাবিক। ঘরের লোক যদি খুনের সঙ্গে সঙ্গে কাগজগুলো নাও নিতে পারেন, তার জন্য পরে সময় পেতে কোনো অসুবিধা নেই, কারণ কাগজগুলো থেকেই যাচ্ছে। এখানে আমাদের দেখা দরকার বাড়ির কোনো লোকের টাকা টানাটানি যাচ্ছিল কিনা। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে হরিনারায়ণ বাবু সম্প্রতি তাঁর ক্লাবে বেশি টাকায় জুয়া খেলে অনেক লোকসান দিয়েছেন, কিন্তু তাহলেও হরিনারায়ণ বাবুর পক্ষে ইন্দ্রনারায়ণের নাটক আর গান চুরি করে সেগুলো অন্য যাত্রা দলে বিক্রি করাটা আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। তাহলে আর কে অভাবী ব্যক্তি আছেন বাড়িতে? এখানে অকস্মাৎ একটি তথ্য আবিষ্কার করার ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই। প্রদ্যুম্ন বাবু যেদিন আমার বাড়িতে আসেন সেদিন তার পকেট থেকে এক টুকরো কাগজ আমাদের সোফাতে পড়ে যায়। এই কাগজে ডট পেন দিয়ে 2 লাইন লেখা ছিল, হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ। প্রদ্যুম্ন বাবুকে জিজ্ঞেস করাতে উনি বলেন কাগজটা ওর না। এর কিছুদিন পরে হঠাৎ শনিবারের কাগজের শেষ পাতায় একটি নামের তালিকা থেকে জানতে পারি যে হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ দুটোই হলো রেসের ঘোড়ার নাম। তখন আমার ধারণা হয় যে প্রদ্যুম্ন বাবু রেস খেলেন, কিন্তু সে তথ্য আমার কাছে গোপন রাখতে চান। আমরা সেদিন রেসের মাঠে যাই। সেখানে আমি প্রদ্যুম্ন বাবুকে দেখি ভিড়ের মধ্যে জানলার সামনে দাঁড়িয়ে বেটিং করতে। অর্থাৎ প্রদ্যুম্ন বাবু যে জুয়ারি সেটা প্রমাণ হয়ে যায়। আমার ধারণা যারা নিয়মিত রেস খেলে এবং যাদের রোজগার খুব বেশি নয় তাদের সবসময় টাকার টানাটানি হয়। সুতরাং রেসে যদি বড় রকম হার হয়ে থাকে তাহলে খুনের মোটিভ প্রদ্যুম্ন বাবুর ছিল এবং সেই সঙ্গে সুযোগও ছিল। সত্যি বলতে কি, তার চেয়ে বেশি সুযোগ এ বাড়ির কারোর ছিল না। খুনের সময় প্রদ্যুম্ন বাবু কাজ করছিলেন। তার পক্ষে নাট মন্দিরের বারান্দা দিয়ে এসে ইন্দ্রনারায়ণের মাথায় বাড়ি মেরে কাজটা করা ছিল অত্যন্ত সহজ ব্যাপার। প্রদ্যুম্ন মল্লিকের অবস্থাটা আরো ঢিলে হয়ে যায় এই কারণেই যে তিনি হলেন মিথ্যেবাদী। তিনি শুধু রেসের ব্যাপারে মিথ্যে বলেননি, তার মতে কদিন আগে বাড়িতে আবার চোর আসে এবং সেই চোরকে বাধা দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান, যার ফলে তাকে নাকি খোঁড়াতে হচ্ছে। কিন্তু আজ সকালে তিনি অন্তত 2 বার হাঁটার সময় খোঁড়াতে ভুলে গেছেন। সেটা বোধহয় তিনি নিজে খেয়াল করেননি। গত রবিবার রাত্রিরে ইন্দ্রনারায়ণের ঘর থেকে নাটক ও গানগুলি চুরি যায়। সেগুলো কার হাতে গেছে আমরা জানি, কারণ আমরা তখন বাড়ির পেছনের গলিতে ল্যাম্পপোস্টের আলোয় বসে তাস খেলছিলাম। বিনা পানি অপেরার ম্যানেজার আসেন 11:15। তাকে বাড়ির পেছনের দরজা খুলে দেওয়া হয়। প্রদ্যুম্ন বাবুর ঘরের বাতি জ্বলছিল। আমার ধারণা তার সঙ্গেই হয় লেনদেনটা। অশ্বিনী ভড় টাকা দেন, প্রদ্যুম্ন বাবু তার বিনিময়ে তাকে নাটক ও গানগুলো দেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে প্রদ্যুম্ন বাবু আমাকে সূত্র দিতে পারেন। প্রদ্যুম্নবাবুর মুখ ফ্যাকাশে, মাথা হেঁট, শরীরে কাঁপুনি। দারোগা সাহেব এগিয়ে গিয়ে তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়েছেন। ঘরে রয়েছে আরো 2 জন কনস্টেবল। এই হলো ইন্দ্রনারায়ণ আচার্য খুনের ইতিহাস।
কিন্তু এখানেই অপরাধের শেষ নয়। এবার আমি দ্বিতীয় অপরাধে আসছি। আমি প্রথম দিন যখন এ বাড়িতে আসি তখন একটা ব্যাপার দেখে আমার একটু খটকা লেগেছিল। সেটা হলো ইন্দ্রনারায়ণ বাবুর বেহালা। 100 বছরের পুরনো বেহালা এত ঝকঝকে হয় কি করে? অবশ্যই আমার বেহালার অভিজ্ঞতা কম, কত বছরে তার কিরকম চেহারা হয় সেটা আমার জানা নেই, তাই ব্যাপারটা নিয়ে তখন আর মাথা ঘামাইনি। সেদিনই অবশ্যই শুনেছিলাম যে কন্দর্প নারায়ণ রসিকতা করে তাঁর বেহালাকে বলতেন আম আঁটির ভেবু। সম্প্রতি দুটো জিনিস পড়ার সুযোগ হয়েছে আমার। এক হলো পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে এক এনসাইক্লোপিডিয়া, আর দুই হলো কন্দর্প নারায়ণের বিলেতের ডায়েরি। প্রথম বই থেকে আমি জেনেছি যে 16 ও 17 শতাব্দীতে বেহালা বা যন্ত্রের সংস্কার হয় ইতালিতে। তখন থেকে বেহালার চেহারা এবং আওয়াজ পাল্টে আরো সুন্দর ও আরো জোরালো হয়। ইতালির বেহালা প্রস্তুতকারকদের মধ্যে 3 জনের নাম সবচেয়ে বিখ্যাত। এরা 3 জনই 17 শতাব্দীর লোক। প্রথম হলেন আন্তন স্ট্রাদিভারি, দ্বিতীয় আন্দ্রেয়াস গুয়ারনেরে, আর তৃতীয় নিকোলো আমাতি। এর মধ্যে আমাতি প্রথম বেহালার সংস্কার করেন ইতালির ক্রেমোনা শহরে। তখনও আমার মাথায় আসেনি যে এই আমাতি আর কন্দর্প নারায়ণের আম আঁটি একই জিনিস। এটা পরিষ্কার হয় কন্দর্প নারায়ণের ডায়েরি পড়ে। তাতে এক জায়গায় তিনি লিখেছেন, I bought an amati today from a musician who was sunk in debt and sold it to me for 2,000 pounds. It has a glorious tone. অর্থাৎ আমি আজ একটি দেনায় জর্জরিত বাজিয়ের কাছ থেকে একটি আমাতি বেহালা কিনলাম 2,000 পাউন্ডে। যন্ত্রটির আওয়াজ আশ্চর্য সুন্দর। তখনকার দিনে 2,000 পাউন্ড মানে 20,000 টাকা। আজকের দিনে আমাতি বেহালার দাম 1.5 থেকে 2 লাখ টাকা। এমন একটি বেহালা এই বাড়িতে এতকাল পড়েছিল, আর সেই বেহালা যাত্রার কনসার্টে বাজাতেন ইন্দ্রনারায়ণ আচার্য। বেহালার আসল খবর কেউ জানতেন কি? আমার মনে হয় না কীর্তিনারায়ণ বাবু বা দেবনারায়ণ বাবু জানতেন, কিন্তু 2 জনের জানার কথা। এক হলো প্রদ্যুম্ন মল্লিক, যিনি কন্দর্প নারায়ণের ডায়েরি পড়েছিলেন। আরেক হলো হরিনারায়ণ বাবু। তিনি বিদেশি সঙ্গীত সম্বন্ধে জানেন, ভালো বেহালার দাম জানেন, এবং এটাও নিশ্চয়ই জানেন যে বেহালার গায়ে দুদিকে যে ইংরেজি এস এর মতন ফাঁক থাকে, তার একটায় চোখ লাগালে ভিতরে বেহালা প্রস্তুতকারকের নাম সমেত লেবেল দেখা যায়। এই আমাতির কথা জানার পরেই আমার সন্দেহ বদ্ধমূল হয়। ইন্দ্রনারায়ণের খুনের পর তার বেহালাটি সরানো হয়েছে এবং তার জায়গায় একটি সস্তা নতুন বেহালা কিনে এনে রাখা হয়েছে। কিন্তু এই বেহালা সরিয়েছে কে? এবং যে সরিয়েছে সে তো টাকার জন্যই সরিয়েছে। আমার সন্দেহটা স্বভাবতই হরিনারায়ণ বাবুর উপর পড়ে, এবং এটাও বুঝতে পারি যে বেহালা পাচার হয়ে ঘরের টাকা এসে গেছে। তখন আমি ভালো বিদেশি বেহালা কিনতে চাই বলে কাগজে একটা বিজ্ঞাপন দিই। তার উত্তরে আমায় চিঠি লেখেন জনৈক মিস্টার রেবেলো। এই রেবেলোর বাড়ি গিয়ে দেখি তিনি একজন বিরাট প্রাচীন দ্রব্য বিক্রেতা, যাকে বলে অ্যান্টিক ডিলার। তিনি বলেন তার কাছে একটি আমাতি বেহালা আছে যেটা তিনি 1.5 লাখ টাকায় বিক্রি করতে রাজি আছেন। আমি ওকে জিজ্ঞেস করি বেহালাটা তিনি মিস্টার আচার্যর কাছ থেকে কিনেছেন কিনা। তাতে তিনি হ্যাঁ বলেন, এবং বলেন ইট ইজ দি অনলি আমাতি ইন ইন্ডিয়া। এই হলো হরিনারায়ণ বাবুর অপরাধের কাহিনী, এবং আমার বক্তৃতারও এখানেই শেষ। আশ্চর্য এই যে ফেলুদার একটা কথাতেও কোনো প্রতিবাদ শোনা গেল না। প্রদ্যুম্নবাবু এখন মিস্টার পোদ্দারের জিম্মায়। হরিনারায়ণবাবু রক টিপে বসে আছেন মাথা হেঁট করে। দেবনারায়ণবাবু লজ্জায় লাল হয়ে ঘর থেকে চলে গেছেন। কীর্তিনারায়ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরি যদি আমায় বলতো তাহলে আমি ওকে জোর দেনা শোধ করার টাকা দিয়ে দিতাম। মিছি মিছি আমাদের পরিবারের একটা আশ্চর্য সম্পত্তি সে বেহাত করল। কিন্তু প্রদ্যুম্ন যে এত অসৎ তা আমি ভাবতে পারিনি।
তাকে এইটুকুই বলতে পারি যে সে আমার পূর্বপুরুষের জীবনী লেখার পক্ষে সম্পূর্ণ অযোগ্য। তার উপযুক্ত শাস্তি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কীর্তিনারায়ণের বোধহয় খুবই শখ ছিল যে কন্দর্প নারায়ণের একটা জীবনী লেখা হোক, না হলে আর লালমোহন বাবুকে তিনি অফারটা করেন। আপনি তো লিখিয়ে মানুষ, রহস্য রোমাঞ্চ উপন্যাসিক। তা কন্দর্প নারায়ণের চেয়ে বড় রহস্য আর রোমাঞ্চ একই লোকের জীবনে কিন্তু আর পাবেন না। লালমোহন বাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘাড় কাত করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না মশাই, আমি অতি সামান্য নগণ্য ব্যক্তি, আমার লেখার কোনো মূল্যই নেই। পরে অবশ্য উনি ফেলুদাকে বলেছিলেন, রক্ষা করুন মশাই, ওই খুন হওয়া বাড়িতে বসে আমি কন্দর্প নারায়ণের জীবনী লিখব? বেঁচে থাকুক আমার রহস্য রোমাঞ্চ, বেঁচে থাকুক প্রখর রুদ্র, লং লিভ থ্রি মাস্কেটিয়ার। সানডে সাসপেন্সে শুনছিলেন বোসপুকুরে খুন খারাপি, রচনা সত্যজিৎ রায়, ফেলুদার চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, গল্প পাঠে তোপসে এবং দেবনারায়ণের ভূমিকায় ও রেসের মাঠের ধারাভাষ্য দীপ, জটায়ুর ভূমিকায় জগন্নাথ বসু, ইন্দ্রনারায়ণ আচার্য এবং গল্পের সূত্রধার অগ্নি, অশ্বিনী ভর সন্দীপ ভট্টাচার্য, প্রদ্যুম্ন মল্লিকের চরিত্রে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, কীর্তিনারায়ণ শঙ্করী প্রসাদ মিত্র, হরিনারায়ণ নীল, দারোগা মণিলাল পোদ্দার অংশুমান পাল, শরৎবাবু অর্ঘ্য বসু, হরিপদবাবু সায়ন, লীনার চরিত্রে আরশিয়া চক্রবর্তী, সমবেত কণ্ঠে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, ফেলুদা থিম সত্যজিৎ রায়, গল্পে ব্যবহৃত ফেলুদা থিম রিচার্ড এবং ক্রসটেক, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার পরিকল্পনা অগ্নি, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় সৃষ্টি এবং অর্ণব, শব্দগ্রহণ ও পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী তাবাসসুম নিগার এবং শ্রীমতী উর্মিমালা বসুকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার বোসপুকুরে খুন খারাপি। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন শুধুমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।